বেশ, তাহলে আগের দিন যেটা আমরা করেছি সেটা হলো হবস, টমাস হবসকে পড়েছিলাম। তো আমাদের সিলেবাসে যেটা রয়েছে টমাস হবসের ক্ষেত্রে, লকের ক্ষেত্রে এবং আমাদের যা যা রুশো, তিনজন সোশ্যাল কন্ট্রাক্টের থিওরি। তো তিনজনের যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি কী, দ্য স্টেট অফ নেচার, সোশ্যাল কন্ট্রাক্ট, সোভারেনিটি, ইন্ডিভিজুয়াল লিবার্টি, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আর তাদের মানে থিওরিটার গুরুত্ব কী, ভ্যালু অফ থিওরি, এইটুকু আমাদের সিলেবাস রয়েছে। কিন্তু এই তথ্য, এই থিঙ্কারগুলো বা এই চিন্তাবিদগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এদের থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে। যেখানে একটা জিনিস রয়েছে স্টেট অফ নেচার, কিন্তু স্টেট অফ নেচারকে বুঝতে গেলে আমাদের হিউম্যান নেচারটা বুঝতে হবে। মূলত এই যে কন্ট্রাক্টুয়াল বা যাদেরকে চুক্তিবাদী তাত্ত্বিক বলা হচ্ছে, এদেরকে বুঝতে গেলে আমাদেরকে তিনটে ধারণা মূলত বুঝতে হবে। একটা হলো মানব প্রকৃতি বা হিউম্যান নেচার, মানুষের প্রকৃতিকে তারা কেমনভাবে দেখছে। দ্বিতীয় হচ্ছে তারা দেখতে চাইছে যে স্টেট অফ নেচার, অর্থাৎ যে সেই সময়ের প্রাকৃতিক অবস্থা কেমন ছিল বলে তারা ব্যাখ্যা করছেন। এগুলো তো সবই কাল্পনিক, আগে তিনি বলেছি। এই বিষয়টা, এই যে সোশ্যাল কন্ট্রাক্ট, এই যে চুক্তিটা হয়েছে, তেমন কোনো ঐতিহাসিক সত্য নেই, ঐতিহাসিকভাবে হিস্টোরিক্যাল কোনো এভিডেন্স নেই যে এটা হয়েছে বলে। এটা তারা বলছেন এইরকমভাবেই বিবর্তিত হয়ে রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে চুক্তি করে। সেই চুক্তিতে ধরন আলাদা, প্রত্যেকটা থিঙ্কার আলাদা আলাদা ধরনের কথা বলেছে। কিন্তু মূলত বুঝতে হবে কি বললাম, একটা মানব প্রকৃতি, একটা হলো প্রকৃতির অবস্থা যেটা স্টেট অফ নেচার বলছে, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট, অর্থাৎ এই যে চুক্তিটা হচ্ছে সেই চুক্তির প্রকৃতি, চুক্তিটা কাদের সাথে হচ্ছে, চুক্তিটা কি, এইটুকু। সেক্ষেত্রে আমাদের সার্বভৌমত্বের ধারণাটা কীভাবে দেখতে হবে সেটা। আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লিবার্টি, ব্যক্তির যে স্বাধীনতার ধারণা সেটা কীভাবে হচ্ছে। আর একটাই ওভারঅল যে থিঙ্কারের গুরুত্ব বা তার যে ভ্যালু, তার যে গুরুত্বটা, সেটা আমাদের বুঝে নিতে হবে। এইটুকু বোঝার আমাদের সিলেবাসে রয়েছে। তো সেই জন্য আমাদের স্ট্রাকচারটা আমি যেভাবে করেছি, একটা থিঙ্কারকে বুঝতে গেলে আগের দিন বলছিলাম, প্রত্যেকটা ক্লাসেই বলি, প্রত্যেকটা থিঙ্কার বোঝার ক্ষেত্রেই এটা গুরুত্ব মানে মান্যতা পায় আর কি, যে একজন থিঙ্কারকে বা একজন চিন্তাবিদকে যদি বুঝতে হয়, তাহলে প্রথমত বুঝতে হবে তার সময় কী, অর্থাৎ সে যে সময়ে সে জন্মগ্রহণ করছে সেই সময়কে যদি আমরা বিশ্লেষণ না করি তাহলে আমরা বুঝতে পারবো না। ধরো আমরা প্লেটো পড়ছি, প্লেটো বা অ্যারিস্টটল পড়ছি, তারা বলছে যে সমাজে নারীদের কোনো গুরুত্ব নেই, নারীদের, বাচ্চাদের বা যারা দাস তাদের কোনো গুরুত্বই নেই। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হবে লোকটা কী বোকা লোক ছিল। নারীদের মানে সমাজের অর্ধেক মানুষকেই তিনি মানে আনছেন না ধারণায় যে তাদের গুরুত্ব আছে সমাজে। কিন্তু তার প্রেক্ষাপটকে বুঝতে হবে, তার সময়কে যদি আমরা ব্যাখ্যা করি কেন তিনি এই কথাটা বলছেন। দাস তখন একটা বৈধ ধারণা ছিল, আজকে দাসের কথা বললে সেটা একটা খুব ছোট কথা বলা। সেই জন্য এটা বলছি এই কারণেই যে প্রেক্ষাপটকে আমাদের বোঝা জরুরি। তো প্রেক্ষাপটের বোঝার জন্য যেটা হচ্ছে প্রথম কথা, সেটা আমাদেরকে তার জীবনীটা দেখতে হবে, যে সে কীভাবে তার জীবনযাপন করেছে প্রথম। তারপর দেখতে হবে যে তার জীবনের কী কী ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা তাকে প্রভাবিত করেছে, এটা দেখতে হবে। তারপর যে তার এই যে এই চিন্তাবিদদের বোঝার ক্ষেত্রে যেমন বললাম স্টেট অফ নেচার, তার হচ্ছে হিউম্যান নেচার, সোশ্যাল কন্ট্রাক্ট, সোভারেনিটি, এই ধারণাগুলো আমরা দেখব এবং তার কিছু ক্রিটিসিজম দেখব এবং শেষে একটা মূল্যায়ন করব। এই হচ্ছে পুরো বিষয়টা স্ট্রাকচার। তো প্রথমে যেটা বললাম, জীবনীটা, অর্থাৎ লক কে ছিলেন। ধরে নাও লক সম্পর্কে জানো, নতুন একটা লকের বিষয়ে জানবো। তার জন্ম হচ্ছে কবে, তার জন্ম হচ্ছে 1632 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। আগের দিনে আমরা হবসের কথা বললাম, তিনিও ইংল্যান্ডের ছিলেন। তার জন্মগ্রহণ কত ছিল, 1588। তো তার চেয়ে কিন্তু জন্মগ্রহণ করছেন প্রায় 45 বা 44 বছর পর। 44 বছর পর হবস জন্মগ্রহণ করছেন। এবার হবস কীভাবে দেখছেন আর লক কীভাবে দেখছেন, আমরা পড়তে পড়তে তুলনাটাও করতে থাকবো। তাহলে কী হবে, আমাদের বুঝতে সুবিধা হবে যে লক কী ধরনের পরিবর্তন রাখছেন, অর্থাৎ তার চেয়ে হবসের সাথে লকের মানে পার্থক্যটা কোথায় বা মিলটা কোথায়, আমরা যদি তুলনাটা করতে করতে যাই বুঝতে পারবো। এবার তাহলে প্রথমে কী বলছি, যে লকটা জন্মগ্রহণের একটা পার্থক্য করলাম। জন্মগ্রহণ করছেন 44 বছর পর। এবার তিনিও অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছিলেন, ইনিও অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন। অক্সফোর্ড থেকে তিনি কী করেছেন, স্নাতক করেছেন, স্নাতকোত্তর ডিগ্রি করেছেন, চিকিৎসা বিজ্ঞানে এমবি করেছেন। অর্থাৎ তিনি শুধু রাজনৈতিক একজন দার্শনিক ছিলেন না, তিনি পেশাগতভাবে একজন চিকিৎসক ছিলেন, আমরা যদি লকের কথা বলি। এবার যদি প্রেক্ষাপটের কথা বলি, লকের যে পারিবারিক প্রেক্ষাপট, তার বাবার কথা বলা হয়েছে, তিনি একজন সংসদীয় সমর্থক ছিলেন। অর্থাৎ আমরা যখন হবস পড়ছিলাম তখন কিন্তু আমরা একটা সিভিল ওয়ারের কথা বলেছিলাম, অর্থাৎ একটা গৃহযুদ্ধ চলছিল ইংল্যান্ডে। সেই গৃহযুদ্ধের সময় দুটো পক্ষের মধ্যে মূলত যুদ্ধটা চলছিল বা এই যে দ্বন্দ্বটা চলছিল। একটা পক্ষে ছিল কারা, একটা পক্ষে ছিল তারা যারা রাজতন্ত্রকে সমর্থন করছে, আর একটা পক্ষে ছিল কারা, যারা সংসদীয় ব্যবস্থাকে সমর্থন করছে, অর্থাৎ রাজার সমর্থক এবং পার্লামেন্টের সমর্থক। এই যে দুটো পক্ষ, তাদের মধ্যে কিন্তু একটা কন্টিনিউয়াসলি যেটা বলে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার চলছে। তো সেই প্রেক্ষাপটে হবসের বাবা একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন এবং তিনি সংসদীয় ব্যবস্থার পক্ষপাতী ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু রাজতন্ত্রের বিরোধী ছিলেন। এগুলো তো প্রভাব পড়ে আমাদের পরিবারের লোক কী বিশ্বাস করে,
সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, ধর্মীয় ক্ষেত্রে হোক, বা বিভিন্ন ছোটোখাটো ইস্যু ভিত্তিকও হোক, যে আমাদের পরিবারের লোক বা আশেপাশের লোক কী ধরনের চিন্তাভাবনা করে তার প্রভাব তো আমাদের উপর পড়ে। তেমনভাবে হবসের ওপর নিশ্চয়ই পড়বে, সেটা আমরা দেখব কীভাবে পড়েছে। তো এইভাবে হবসের অবিবাহিত ছিলেন তিনি, তার কোনো সন্তান ছিল না, এবং তিনি 70 বছর বয়সে মারা যাচ্ছেন 1704 সালে। তো এই গেল তার জীবনী মোটামুটি। একজন মোটামুটি মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত একজন পরিবারে জন্মগ্রহণ করেছেন, যেহেতু তার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন, একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তিনি অবিবাহিত থাকছেন এবং তিনি অক্সফোর্ডের মতো একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করছেন। মোটামুটি এই তার জীবন। তো তার জীবনটা এই, বিশেষ কিছু বলার এখানে নেই। এবার যেটা বলার সেটা হলো তার যে সমসাময়িক সময়টা, অর্থাৎ যেটাকে প্রেক্ষাপট বললাম আমি। তো এই প্রেক্ষাপটকে কী কী বুঝতে হবে? একটা দিকে তো বললাম গৃহযুদ্ধ চলছিল, সেই গৃহযুদ্ধ তো আমাদের হবসও দেখেছিলেন, টমাস হবস যার কথা বলেছি, তিনিও গৃহযুদ্ধ দেখেছেন, ইনিও গৃহযুদ্ধ দেখছেন। এবার এই যে 1642 থেকে 1651 খ্রিস্টাব্দ পর্যন্ত চলছে গৃহযুদ্ধ, এই যে গৃহযুদ্ধটা তিনি দেখছেন, এখানে বললাম যে কাদের মধ্যে গৃহযুদ্ধ চলছে, এটা একটা তার প্রেক্ষাপট। তার প্রভাবটা তার কীভাবে পড়ছে। আর একটা তার পরিবারের প্রেক্ষাপট। পরিবারে যেমনটা বললাম, তার বাবা ক্যাপ্টেন ছিলেন, এটা বলা হয়ে গেছে, যে সেই ক্যাপ্টেন ছিলেন, ফলে তিনি সংসদীয় ব্যবস্থার একজন একজন সাপোর্টার ছিলেন বা সমর্থক ছিলেন। তো তার সেই ঘটনারও প্রভাব তার কিন্তু রাজনৈতিক জীবনে পড়েছিল। এবার আর একটা বিষয় কি, রাজার মৃত্যুদণ্ড হচ্ছে, আমরা আগের দিনই বলেছিলাম এই ঘটনাটা, রাজার মৃত্যুদণ্ড যে ঘটনা, সেটা কিন্তু হবসের উপরও প্রভাব ফেলেছিল। এই ঘটনা কিন্তু যখন হচ্ছে, টমাস হবস তখন খুবই ছোট, 10 বছরের একজন বালক, যিনি স্কুলের লাইব্রেরিতে পড়াশোনা করছেন। তো সেই সময় তিনি এই বিশৃঙ্খলাটা দেখছেন, সেটাও তার মধ্যে একটা ভয়ের সৃষ্টি করেছিল। তো এই ঘটনাগুলো কিন্তু তার জীবনে প্রভাব ফেলেছিল। এবার এটা গেল তার, তাহলে একটা জিনিস বললাম, তার জীবনীটা কেমন ছিল, তিনি কোথায় পড়াশুনো করলেন, তার বাবার পরিচয় বললাম। এবার তার প্রেক্ষাপট বললাম, একদিকে ঘটছে যেটা, সেটা হলো তার গৃহযুদ্ধ, আর একদিকে হচ্ছে তার বাবার একটা পরিচয় রয়েছে, আর হচ্ছে তার সমসাময়িক সময়ে যে রাজার মৃত্যুদণ্ডর ঘটনাগুলো, সেগুলো প্রভাব ফেলছে। এছাড়া যার রাজনৈতিক জীবন বা পার্সোনাল লাইফে যেটা যে প্রভাবগুলো পড়ছে, সেগুলোর সাথে দেখো, একটা রাজনৈতিক চিন্তাবিদ বা রাজনৈতিক কর্মী বা একজন রাজনীতিবিদ, তেমন সে হচ্ছে লর্ড অ্যাশলি কিন্তু ইংল্যান্ডের যে হুইগ পার্টি, সেই হুইগ পার্টির সমর্থক বা একজন প্রভাবশালী রাজনীতিবিদ। তার সাথে তিনি কিন্তু একজন চিকিৎসক, আগেই পড়েছি তিনি একজন চিকিৎসক ছিলেন। তো সেই চিকিৎসক থাকাকালীন তার কিন্তু তিনি চিকিৎসা করেছিলেন, এবং সেই সঙ্গে তার যে লকের যে বক্তব্য, লকের যে বাগ্মিতা, মানে তিনি খুব সুন্দর কথা বলতে পারতেন। তো তার যে এই যে বাগ্মিতা, সুন্দর কথা বলেন, চিকিৎসা করে সুস্থ করেছেন একজন রাজনৈতিক কর্মীকে, তো সেই ঘটনা কিন্তু তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তো এর ফলে লক কিন্তু সরাসরি রাজনীতির যে সংস্পর্শ, সেখান থেকে চলে আসছে। সময়টা কি, সময়টা হচ্ছে 1666 খ্রিস্টাব্দ। এইভাবে কিন্তু তার সাথে তিনি বিভিন্ন রাজনৈতিক পদেও এসছে। এগুলো এক্সামে আসবে না, জাস্ট প্রেক্ষাপটটা বোঝার জন্য বলা। এই যে তিনি লর্ড চ্যান্সেলর হয়েছিল, সব মনে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট বুঝে দাও যে এখানে কিন্তু তিনি এইরকম পদে, একজন রাজনৈতিক কর্মচারী বা রাজনৈতিক কর্মী, তার প্রেক্ষাপটে আসছেন লর্ড অ্যাশলি। তার প্রেক্ষাপটে এসে, তার ছত্রছায়ায় এসে তিনি কিন্তু এই ধরনের অভিজ্ঞতা অর্জন করছেন, এবং বিভিন্ন পদে, রাজনৈতিক পদে, প্রশাসনিক পদে তিনি আসছেন। তো এই ছিল তার মোটামুটি ঘটনা। আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে গ্লোরিয়াস রেভলিউশন। অর্থাৎ একটা ঘটনা তিনি কি দেখলেন, সিভিল ওয়ার, যেটা তিনি ছোটো বয়সে দেখলেন, যেটা হবসও দেখেছিলেন। হবস যেটা দেখেননি সেটা হচ্ছে এই যে গৌরবময় বিপ্লব, যাকে আমরা গ্লোরিয়াস রেভলিউশন বলি, যেটা কবে হচ্ছে আমরা জানি 1688 খ্রিস্টাব্দে। এই গ্লোরিয়াস রেভলিউশনটা কী ছিল? এই গ্লোরিয়াস রেভলিউশনটা ছিল, রাজার মৃত্যুদণ্ড হচ্ছে তার আগে। তারপরে এই যে রাজা, ইনি কী করছেন, ইনি আর দ্বন্দ্বে যাচ্ছেন না, যুদ্ধে যাচ্ছেন না, ইনি মধ্যরাতে রক্তপাতহীনভাবে রাজত্ব ছেড়ে চলে যাচ্ছেন। তার ফলে রক্তপাতহীন একটা বিপ্লব হচ্ছে। অর্থাৎ ইংল্যান্ডে যে সংসদীয় ব্যবস্থা, আজও আমরা জানি ইংল্যান্ডে যেটা চলছে, সেটা হলো একটা পার্লামেন্টারিয়ান, যেটাকে বলে রাজতন্ত্র। অর্থাৎ সংসদীয় অবস্থা রয়েছে, কিন্তু একটা রাজতন্ত্র রয়েছে, যে রাজতন্ত্রটা নিয়ম মাফিক। অর্থাৎ শুধুমাত্র তার হাতে বিশেষ ক্ষমতা নেই, কিন্তু সেটা আমাদের ভারতের রাষ্ট্রপতি সমতুল্য, রাষ্ট্রপতির মতো আর কি। তার নামেই তিনি হচ্ছেন রাজা, অর্থাৎ সর্বোচ্চ পদাধিকারী, কিন্তু সর্বোচ্চ ক্ষমতা সংসদ ভোগ করে, বা আমাদের সংসদীয় প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী ভোগ করেন। তেমনি তাদেরও প্রধানমন্ত্রী কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রশাসনিকভাবে। আর রাজনৈতিক অর্থাৎ দেশের প্রধান হিসেবে কিন্তু আমাদের রাষ্ট্রপতি যেমন, তাদের সেখানে এখনও পর্যন্ত সেই রাজতন্ত্র রয়েছে। তো এইভাবে আমরা বুঝতে পারি।
তো সেই ঘটনাটা সূত্রপাত কখন ঘটছে? এই যে গৌরবময় বিপ্লব বা গ্লোরিয়াস রেভলিউশন, এই ঘটনায়। অর্থাৎ একটা বিপ্লব মানে আমরা কি জানি সাধারণভাবে, একটা আমূল পরিবর্তন, মানে একটা ব্যাপক পরিবর্তন, হিউজ চেঞ্জ, যে চেঞ্জটা সাধারণত আমরা দেখে এসেছি ইতিহাসের পাতায়, যেটা হচ্ছে বিভিন্ন রক্তপাতের মধ্যে হয়। কিন্তু এই প্রথম ইতিহাসের একটা ঘটনা, একটা এই যে ব্যাপক একটা রাজতন্ত্র থেকে একটা সংসদীয় রাজতন্ত্রে পরিবর্তন, এই ব্যবস্থাটা পরিবর্তন হচ্ছে একেবারে রক্তপাতহীন। তো এই ঘটনাটাও তার উপর ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, তার দর্শনের উপর, তার জীবনধারার উপর ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তো এখানে তিনি তার বিখ্যাত বইগুলো আমরা একটু দেখে নিই। এখানে তিনি ট্রু ট্রিটিস অফ গভর্নমেন্টে এই তার দর্শনের প্রভাব পড়েছিল এখানে বলা হচ্ছে, ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। এখানে যে বইগুলো, বইয়ের নাম তেমনভাবে আসে না, তবু আমি সাজেস্ট করবো বইয়ের নামগুলো অন্তত দেখে নেওয়ার। অবশ্যই করে যেটা দেখার সেটা হচ্ছে ট্রু ট্রিটিস অফ গভর্নমেন্ট, যেটা দ্বিতীয় বইটা। এই বইটাকে অবশ্যই দেখতে হবে, কারণ এই বইটাতেই তিনি কিন্তু তার এই যে প্রাকৃতিক অধিকার চুক্তি, সামাজিক চুক্তির ধারণা, আর এই যে ধারণাটা দিচ্ছেন, আর একটা যেটা ধারণা দিচ্ছেন যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে রবার্ট ফিলমার বলে একজন তাত্ত্বিক ছিলেন। আমরা প্রথম থেকেই বলছিলাম, আমরা যেটা পড়ছি টপিকটা, সেটা কিন্তু রাষ্ট্রের উৎপত্তি। সেই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে অনেকগুলো তত্ত্ব আছে, কিন্তু সর্বপ্রাচীন যেটা বলেছিলাম সেটা হচ্ছে ঐশ্বরিক তত্ত্ব, অর্থাৎ রাষ্ট্র বা রাজা তৈরি হয়েছে ঈশ্বরের মাধ্যমে। এবার সেই ধারণারও দুটো ভাগ করেছিলাম। একটা ভাগ হচ্ছে যে ঈশ্বর সরাসরি রাজা, আর একটা ভাগ করেছিলাম যে ঈশ্বর রাজাকে তার প্রতিনিধি করে পাঠিয়েছে। এই দু ধরনের ধারণা রয়েছে বিভিন্ন সময়। এটা আমরা যখন রাষ্ট্রের বিবর্তন পড়েছি তখন বিস্তারে আলোচনা করেছিলাম। এবার এই যে ডিভাইন রাইট থিওরির কথা বললাম, এই ডিভাইন রাইট থিওরির একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ছিলেন কিন্তু রবার্ট ফিলমার। এই রবার্ট ফিলমারের এই যে রাজতন্ত্র, এই দৈব রাজতন্ত্রের ধারণা, তাকে কিন্তু সমালোচনা করছেন জন লক। অর্থাৎ রাজতন্ত্রের মাধ্যমে তৈরি হয়নি, সেটাকে একটা দুটো ট্রিটি তো বলছে, টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, দুটো চুক্তি, সরকারের সঙ্গে দুটো চুক্তি, বইটাকে যদি বাংলা আমি নাম করি। তো এই বইটাতে প্রথম যে খণ্ড, অর্থাৎ প্রথম যে পার্ট, প্রথম যে চুক্তি বলা যেতে পারে, সেটাতে তিনি সমালোচনা করছেন সেই রবার্ট ফিলমারের যে যুক্তিগুলোকে। রবার্ট ফিলমার যেভাবে যুক্তি দিচ্ছেন যে কিভাবে রাষ্ট্র তৈরি হলো, কিভাবে ঈশ্বর রাষ্ট্র তৈরি করলেন, আদম, অর্থাৎ আমরা জানি খ্রিস্টান ধর্ম বা এমনকি মুসলিম ধর্মেও যাকে প্রথম, খ্রিস্টান, ইহুদি, মুসলিম তিনটে ধর্মই তো একই রুট থেকে আসছে। তো তিনটে ধর্মই কিন্তু মনে করে আদম, অর্থাৎ তার নামটা বিভিন্ন মনে করে। অ্যাডাম যেটা বলা হয় খ্রিস্টানিতে, সেটাকে খ্রিস্টানরা বলে আদম, এরকম কিছু একটা বলে। মোটামুটি মেন নাম হচ্ছে অ্যাডাম ধরে ওরা, খ্রিস্টানরা বা মানে ইংরেজরা, ওরা অ্যাডাম ধরে। প্রথম ব্যক্তি যে হচ্ছে অ্যাডাম, যার থেকেই কিন্তু এই সমস্ত পৃথিবী তৈরি হয়েছে। তো সেই অ্যাডাম, তাকে কিভাবে ক্ষমতা দিচ্ছেন এবং তাকেই বা কেন দিচ্ছেন, তিনি কি আদৌ ঈশ্বর না তিনি ঈশ্বরের প্রতিনিধি, এরকম প্রচুর মানে ধারণা রয়েছে। এবং সেই ধারণাগুলোকে যুক্তি দিয়ে এক এক করে কিন্তু লক কাটার চেষ্টা করছেন। সেটা হচ্ছে প্রথম চুক্তি। আর দ্বিতীয় চুক্তিতে যেটা করছেন যে কিভাবে রাষ্ট্র গঠন করা উচিত, অর্থাৎ এই যে সামাজিক চুক্তি কিভাবে হলো, রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হলো। ওটা যে প্রথমটা বললেন যে রাষ্ট্র দৈব ক্ষমতার মাধ্যমে আসেনি, সেই কারণে তিনি রবার্ট ফিলমারের যুক্তিগুলোকে কাটলেন। দ্বিতীয় চুক্তিতে কি বললেন, কিভাবে রাষ্ট্র তৈরি হয়েছে সামাজিক চুক্তির মাধ্যমে। তারপর তার যে ধারণা, সেই ধারণাগুলো মূলত যেগুলো আমরা পড়ছি আজকে, যে তার যে মানুষের প্রকৃতি, রাষ্ট্রের প্রকৃতি, সেগুলো কিন্তু তিনি এই ট্রু ট্রিটিস অফ গভর্নমেন্ট বইতে ব্যাখ্যা করেছেন। এছাড়া অন্যান্য বই কী কী, একটা হচ্ছে প্রথম বই যেটা বেরোচ্ছে, দুটো বই দিয়ে একই সালে, কিন্তু প্রথম হচ্ছে এ লেটার কনসার্নিং টলারেশন, যেখানে তিনি ধর্মীয় সহনশীলতা, রাষ্ট্রের থেকে চার্চের পৃথকীকরণের যুক্তি দিচ্ছেন। অর্থাৎ একদিকে রাষ্ট্র, একটি ধর্ম প্রতিষ্ঠান যেটা চার্চ, তার একটা পৃথকীকরণের ধারণা দিচ্ছেন। তো এবং ধর্মীয় সহনশীলতার ধারণা দিচ্ছেন। আমরা পড়বো যে জন লককে বলা হচ্ছে লিবারালিজমের প্রথম তাত্ত্বিক। আগের দিন আমরা পড়েছি যে কেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হিসেবে হবসকেও ধরা হয়। অর্থাৎ এই যে লিবারালিজম বা উদারবাদ, সেই উদারবাদের প্রথম তাত্ত্বিক হিসাবে কিন্তু হবসকে ধরা হয়, কিন্তু সেটা তিনি শুরু করেছিলেন, কিন্তু যিনি এটাকে কঙ্কার করেছিলেন বা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন, তিনি কিন্তু জন লক। যে কেন এই যে উদারনীতিবাদ বা লিবারালিজম, তার যে মূল ধারাগুলো সেগুলো কি, একটু অল্প করে কিছুক্ষণ পরে ব্যাখ্যা করবো, যখন ব্যাখ্যা আসবে। সেই উদারনীতিবাদের ধারণায় তিনি কিন্তু, যেটা বলছিলাম ভুলে গেলাম। তো সেই এই লেটার কনসার্নিং টলারেশন বইটা কিন্তু তিনি লিখছেন, এখানে এই চার্চের সাথে পৃথকীকরণ করার চেষ্টা করছেন। এবার টু ট্রিটিস অফ গভর্নমেন্ট নামে এটা বললাম যে এখানে দুটো তিনি চুক্তি বলছেন। প্রথমটা চুক্তি করছেন, প্রথমতে তিনি রবার্ট ফিলমারের সাথে একটা বিরোধ করছেন, তার যুক্তিগুলোকে ভাঙছেন, আর দ্বিতীয়তে হচ্ছে তার এই সামাজিক চুক্তি দিচ্ছেন। তৃতীয় যেটা বই, সেটা হচ্ছে আসছে ওই 1689 খ্রিস্টাব্দে 90 খ্রিস্টাব্দে, যেটাতে বলছেন অ্যান এসে কনসার্নিং হিউম্যান মানে আন্ডারস্ট্যান্ডিং।
এখানে তিনি বলছেন যে জ্ঞান কিভাবে অর্জিত হয় সেটা বলছেন। আর একটা তার গুরুত্বপূর্ণ ধারণা তাবলা রাজা, যেটা আমরা মূলত আলোচনা করবো না যেহেতু আমাদের সিলেবাসে নেই, কিন্তু অল্প করে বলে দিই যেহেতু রয়েছে। তাবলা রাজাটা কি? তাবলা রাজা মানে হচ্ছে শূন্য মন। অর্থাৎ হবস বলছে আমরা মানুষ যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে তখন মানুষের মধ্যে কিছুই থাকে না, মানুষের মন বা মানুষের চরিত্র একেবারে ফাঁকা খাতা বা ফাঁকা স্লেটের মতো থাকে, যেখানে যেমন তার পরিবেশ পরিস্থিতি হয় সেইভাবেই সেই মানুষটা তৈরি হয়। সেই ধারণাটা তিনি বলছেন তাবলা রাজা, অর্থাৎ শূন্য মন। এমন একটা ধারণা যেখানে বলছেন যে মানুষ একেবারে কিছুই নিয়ে আসে না, কোনো অভিজ্ঞতা, কোনো ধারণা, কোনো ধর্ম, কোনো বিশ্বাস কিছুই নিয়ে আসে না, যেভাবে তার পরিবেশ পরিস্থিতি তাকে তৈরি করে সেইভাবেই সে তৈরি। অর্থাৎ এটা একটা ধারণা, এটা পরীক্ষা আমাদের মানে এসএলএসটির জন্য আসবে না, তবু জাস্ট বললাম এই বইটাতে তিনি এই ধারণাটা দিয়েছেন। তারপর আসছে 1693 খ্রিস্টাব্দে সাম থটস কনসার্নিং এডুকেশন, শিক্ষা সম্পর্কে, শিশুদের নৈতিক শারীরিক বিকাশ সম্পর্কে তিনি বিভিন্ন ধারণা এখানে দিয়েছেন। এটাও আমাদের গুরুত্ব না। আমাদের শেষ যে বইটা তিনি লিখেছেন 1695 খ্রিস্টাব্দে, দ্য রিজনেবলনেস অফ খ্রিস্টিয়ানিটি, খ্রিস্ট ধর্মের যৌক্তিক ভিত্তি এবং ধর্মীয় বিশ্বাসের যুক্তিবাদী মেলবন্ধন, ধর্ম বিশ্বাস করবেন যুক্তির ভিত্তিতে। এগুলো জাস্ট বইয়ের নাম পড়ে রাখবে। মেনলি যেটা মনে রাখবে 100 বার করে বললাম, ট্রু ট্রিটিস অফ গভর্নমেন্ট বইটা 100% মনে রাখবে, তার সালটা মনে রাখবে, সেখানে তিনি যে এই যে প্রত্যেকটা ধারণা দিচ্ছেন এটা মনে রাখবে। অন্য বইগুলো জাস্ট পড়ে রাখবে, আমি বলছি না মুখস্থ করতে, মুখস্থ এটা করতেই হবে। এবার যেটা আমরা পড়বো এক এক করে, সেটা প্রথম হচ্ছে জন লকের মানব প্রকৃতি। তো জন লকের মানব প্রকৃতি পড়ার আগে আমরা আগের দিন হবস পড়েছি। হবসের মানব প্রকৃতিটা কেমন ছিল? হবসের মানব প্রকৃতি ছিল, সে মানুষকে কি বলেছে, সলিটারি পুয়ার ন্যাস্টি বুটি শর্ট, অর্থাৎ এমন একটা মানুষ যে মানুষটা একে অপরকে সুযোগ পেলে তার সমস্ত রকম ক্ষতি করতে চায়। অর্থাৎ এমন একটা অরাজক পরিস্থিতি যেখানে মস্যান্যায়ের মতো পরিস্থিতি, প্রত্যেকটা মানুষ একে অপরকে যুদ্ধের, প্রত্যেকটা মানে অল এগেনস্ট অল, যুদ্ধ সকলের সাথে সকলের যুদ্ধ চলছে, সেই রকম পরিস্থিতিতে মানুষ অত্যন্ত পাশবিক, কার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, কে কখন তাকে মারবে, কোন পরিস্থিতির সুযোগ পেলেই মারবে। তো এইরকম একটা পরিস্থিতি। তিনি বলছেন মানুষের মধ্যে ভালো কিছুই নেই, হবসের ধারণা বলছি, মানুষের মধ্যে ভালো কিছুই নেই। মানুষ একেবারে, তিনি নিরাশাবাদী ধারণা দিচ্ছেন যে মানুষের মধ্যে সব কিছুই খারাপ, সব কিছুই, মানুষ কী করে, মানুষ প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা থেকে ভয় আসে, এবং এই ভয় থেকেই কিন্তু এই যে দ্বন্দ্ব, এই যে একটা অবিশ্বাস, ভয় অবিশ্বাস ও প্রতিযোগিতা, এই যে একটা সার্কেল বলেছিলাম, এটা কিন্তু হবসের মধ্যে চলছে। এবার এই ধারণাটা তিনি কিন্তু দিচ্ছেন হবস। এবার লক কী রকম বলছেন আমরা দেখবো। এবার লকস বলছেন মানুষ স্বভাবগতভাবে আত্মকেন্দ্রিক, তিনিও বলছেন আত্মকেন্দ্রিক, কিন্তু এর অর্থ এই নয় যে তারা স্বার্থপর বা ক্ষতিকর। অর্থাৎ মানুষের আত্মকেন্দ্রিকতা রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সে স্বার্থপর, অর্থাৎ মানুষকে যখন সুযোগ পাবে তখনই কিন্তু সে তার ক্ষতি করবে, বা মানুষের মধ্যে ভালো কিছুই নেই, এটা কিন্তু লোক মনে করছেন না। লকের ব্যাখ্যা কি? লকের ব্যাখ্যা হচ্ছে মানুষ নিজের প্রয়োজন, ইচ্ছা, স্বার্থ সম্পর্কে সচেতন থাকে এবং এগুলো পূরণ করতেও চায়। যেমনটা হবস বলছেন আরও বেশি করে যে আমাদের মানুষের জীবনের যে আশা আকাঙ্ক্ষা পূর্তিটা বেশি প্রয়োজন, তিনিও বলছেন যে না, এটা মানুষ চায়, মানুষের মধ্যে এটা রয়েছে। কিন্তু তার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য, যে মানুষের মধ্যে যেটা রয়েছে সেটা হলো যুক্তি। মানুষ অযৌক্তিকভাবে কারোর সাথে যুদ্ধ করতে চায় না, মানুষের মধ্যে একটা যুক্তি বা রিজন আছে। এবং আরেকটা আছে আবেগ, যেটাকে তিনি সমালোচনা করছেন, কিন্তু সেই আবেগটাও রয়েছে বলছেন। মানুষ দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে মানুষ যুক্তি দিয়ে চিন্তা করে, আমাদের যেমন স্বাভাবিকভাবেই চিন্তা করো যে আমরা যদি ভাবি আমাদের মধ্যে কী রয়েছে, আমরা একটা ডিসিশন নেওয়ার আগে, জীবনের সিদ্ধান্ত হোক, ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত হোক, বা কোনো প্রফেশনাল সিদ্ধান্তই হোক, সবার আগে চিন্তা করি আমার জন্য কোনটা ভালো হবে। সেই চিন্তাটা হয় যে একটা যুক্তির ভিত্তিতে, যে এই কাজটা করলে আজকে যদি আমি এসএলএসটির জন্য ভালো করে পড়ি তাহলে 1 বছর পরে আমি একজন টিচার হয়ে যাব, মানে হতে পারবো আর কি। যদি আমি এখন ভালো করে না পড়ি তাহলে টিচার হব না, এটা হচ্ছে যুক্তির কথা। আবেগ কি বলছে? এখানে আবেগ বলবে যে না, আমার অনেকগুলো কাজ রয়েছে, অন্য কাজও করতে হবে, তার পাশাপাশি আমাকে পড়াশোনা করতে হবে। এবার আবেগের অন্যান্য দিকও, ব্যক্তিগত দিকও থাকবে, কিন্তু যুক্তির ভিত্তিতে তিনি বলছেন, যুক্তিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন লক। আবেগের মানুষ রয়েছে, কিন্তু আবেগকে তিনি সমালোচনা করছেন যে আবেগ দিয়ে শুধুমাত্র জীবন চলবে না, আমাদেরকে বিচার, বুদ্ধি, যুক্তি এগুলোকে দিয়েই কাজ করতে হবে। এবং যুক্তিবোধেই মানুষের জীবনকে, তার যে তিনি বলছেন মানুষের যে পথ, মানুষের জীবনের প্রাথমিক চাহিদা, 3টে চাহিদা। একটা কি? একটা হলো জীবন, যাকে লাইফ, স্বাধীনতা, লিবার্টি, আর একটা হলো সম্পত্তি, সম্পত্তি যেটাকে তিনি প্রপার্টি বলছেন। এবং এই যে সম্পত্তি, এটা কিন্তু সমস্ত যে অধিকার সবার উপরে। কেন তিনি এই কথাটা বলছেন আমরা ব্যাখ্যা করবো, একটা লেখা আছে সম্পত্তি বিষয়ে, তার যে বক্তব্যটা কি। অর্থাৎ একটা কি? একটা জীবন, একটা স্বাধীনতা, একটা সম্পত্তি, মনে রাখবে, একটা লাইফ,
লিবার্টি আর প্রপার্টি। এই তিনটে জিনিস হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় চাহিদা, এবং সেই চাহিদাটা অর্জন তখনই সম্ভব হবে যদি মানুষ যুক্তির ভিত্তিতে চলে। তার মধ্যে যে মানে আবেগ রয়েছে, সে প্যাশান রয়েছে, যে সেই যে ধারণাগুলো রয়েছে, আমাদের রাগ, ঘৃণা, মানে ভালো লাগা, মন্দ লাগা, এই যে বিষয়গুলো, সেগুলো না, আমাদেরকে নিজেদেরকে সেই আবেগগুলোকে সরিয়ে রেখে যুক্তি দিয়ে বা রিজন দিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে, তবেই কিন্তু আমরা এইগুলো অর্জন করতে পারবো। এটা হচ্ছে লকের বক্তব্য। তাহলে তিনি লকের মানুষ কেমন হলো? হবসের মানুষ কি ছিল? হবসের মানুষ ছিল একেবারে খুবই নিরাশাবাদী। লক বলছেন যে না, মানুষ অতটা নিরাশাবাদী না, মানুষ বোঝে কোনটা ভালো কোনটা খারাপ বোঝে, কিন্তু বুঝেও তার মধ্যে একটা আবেগ রয়েছে, সেই আবেগটাই মানুষকে খারাপ দিকে চালনা করে। মানুষের যুক্তি আছে, সেই যুক্তির ভিত্তিতে সে জানে কোনটা করলে ভালো হবে, কোন ডিসিশনটা ভালো হবে, কোনটা করলে ভালো হবে। মানুষ বোঝে যে সে আত্মকেন্দ্রিক হলে তার লাভ হবে, কিন্তু এটাও বোঝে সে আত্মকেন্দ্রিক হলে অন্যের ক্ষতি হবে। অন্যের ক্ষতি করছে সেই ধারণার বোধটা থাকে। হবসের ধারণা হচ্ছে যে আমরা যদি ক্ষতি করি কাউকে, বা আমরা করছি কারণ আমরা সার্ভাইভ করতে চাই, আমাদের প্রথম শর্ত হবস দেখছে মানুষ জীবনের প্রথম শর্ত হচ্ছে আমরা নিজেরা বাঁচতে চাই। আমাদের একটা এমন তো থাকবে যে আমরা বাঁচবো, সেলফ প্রিজার্ভেশন করবো, আমরা বাঁচবো, তবেই তো আমাদের জীবন, তবেই তো আমাদের সব কিছু, তবেই তো আমাদের শান্তি, তবেই রাষ্ট্র। কিন্তু লক বলছেন না, এমন একটা পরিস্থিতি রয়েছে যেখানে মানুষের মধ্যে যুক্তি রয়েছে, রিজন রয়েছে এবং আবেগ রয়েছে। সেই আবেগটাই ক্ষতি করছে, যুক্তিটা নয়। যুক্তির ভিত্তিতে যদি আমরা চলি তাহলে আমাদের প্রাথমিক চাহিদাগুলো আমরা পূরণ করব। সেগুলো কি কি? একটা হলো লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি, জীবন, স্বাধীনতা, আর হচ্ছে সম্পত্তি। তো এই তিনটে মুখ মনে রাখতে হবে এখানে। এবং মানুষকে তিনি একটা আশাবাদ দিলেন, অর্থাৎ হবসের যে নিরাশাবাদ তার বদলে তিনি একটা আশাবাদ দিচ্ছেন। এবার একটা তুলনার ধারণায় আমরা যাই, যে জন লক বনাম টমাস হবসের যদি তুলনাটা দেখি, এখানে দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য রয়েছে। সবগুলোই আমরা ব্যাখ্যা করে এসেছি, তবুও একবার লেখা আছে যেহেতু দেখি, যে জন লকের ইতিবাচক দৃষ্টিভঙ্গির সঙ্গে টমাস হবসের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, তার একটা বৈপরীত্য রয়েছে। একটা হচ্ছে থেকে দৃষ্টিভঙ্গি, প্রথমে শেষেই বললাম, আমি কনক্লুড করলাম যেভাবে, যে টমাস হবস হচ্ছে অত্যন্ত হতাশাবাদী বা পেসিমিস্টিক ধারণা দিচ্ছেন। তিনি মানুষকে ক্ষমতালোভী, ভয়ঙ্কর বলছেন, আর অন্যদিকে ক্ষমতার পিছনে ছোটে বলছেন। তার সেখানে প্রেক্ষাপটটা কেমন ছিল আমরা ব্যাখ্যা করেছি আগেই। এবার হবসের মানুষকে তিনি ক্ষমতার লিপ্সায় চালিত একটা জীব হিসেবে দেখেছেন, যেখানে লক কিন্তু যুক্তিবোধ দ্বারা নিয়ন্ত্রিত সামাজিক অধিকারের প্রতি সচেতন একটা ব্যক্তি হিসেবে দেখছে। তো এইভাবে আমরা কিন্তু হবস লকের একটা তুলনা করলাম, এবং সেটাকে শর্টে লেখা রয়েছে। এগুলো দেখে তোমরা যাতে বিষয়গুলো পরিষ্কার হয়, যে একটা পড়লাম আর একটা পড়লাম, এরপরে যখন আমরা যেদিন আমরা রুশো পড়বো তখন আমরা তিনজনেরই তুলনা করব, তাহলে আমরা পরিষ্কার হয়ে যাবো তাদের ধারণাগুলো কী ছিল। এবার প্রকৃতির অবস্থাটা দেখি। তাহলে মানুষের প্রকৃতিটা দেখলাম কি, মানুষের মধ্যে যুক্তি আছে, মানুষের মধ্যে আবেগ রয়েছে। এবার যুক্তি মানুষের মধ্যে ভালো দিক নিয়ে আসে, যুক্তি মানুষের যে অধিকারগুলো আনতে সাহায্য করে। সেই তিনটে অধিকার কী কী? একটা হলো জীবন, একটা হলো তার স্বাধীনতা, একটা হলো তার সম্পত্তি। এই তিনটে আনতে কিন্তু তার যুক্তি সাহায্য করে। আবেগ রয়েছে, আবেগটা নয়, আবেগটা কিন্তু ক্ষতি করে। এবার আমরা দেখবো তিনি প্রাকৃতির অবস্থাটা কেমন দিচ্ছে। প্রকৃতির অবস্থা দেখার আগে তাহলে হবসেরটা মনে করে নিই। হবস কি বলছেন প্রকৃতির অবস্থা সম্পর্কে? হবসের প্রকৃতির অবস্থা ব্যাখ্যা করলাম আগেই। হবসের প্রকৃতির অবস্থা এমন ছিল যেখানে প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের যুদ্ধ চলছে, কেউ কাউকে বিশ্বাস করে না। বড় মাছ ছোটো মাছকে যেমন খায়, তেমনি প্রত্যেকটা মানুষ সুযোগ পেলে এক অপরকে মেরে নিয়ে তার সম্পত্তি নিয়ে নেবে, তার সব কিছু নিয়ে নেবে, তার উপর পাশবিক সমস্ত রকম অত্যাচার করতে রাজি। কিন্তু লক কি বলছেন? লকের প্রাকৃতিক অবস্থা এমন একটা কাল্পনিক পরিস্থিতি যেখানে কোনো সরকার নেই, কোনো আইন নেই, কোনো রাষ্ট্র নেই। লকের ক্ষেত্রে, হবসের ক্ষেত্রেও তাই। লকের ক্ষেত্রে যেমন ছিল না, হবসের ক্ষেত্রে যেমন ছিল না তার কোনো তিনটে যে প্রতিষ্ঠান আমাদের রাষ্ট্রের, আইন, বিচার, শাসন, অর্থাৎ কোনো সরকার নেই, কোনো বিচার ব্যবস্থা নেই, কোনো শাসনকর্তা নেই। তো এই যে তিনটে তখনও ছিল না, লকের ক্ষেত্রেও নেই। তার জন্যই রাষ্ট্রের প্রয়োজনীয়তা, তার জন্যই সামাজিক যুক্তি। তো সেই অবস্থা থেকে কিন্তু মানুষের জীবনযাপন সেই অবস্থায় মানুষ করতো। নিজেদের একটা অবস্থা ছিল, নিজেদের একটা শাসনের প্রকৃতি ছিল, তার অধীনেই কিন্তু শাসন করত। এবার মানুষের সবার সম্পর্কে লকের যে ধারণাটা, যেটা আগেই আমরা পড়লাম, যে তিনি মানুষের দুটো দিক বলেছেন, একটা হচ্ছে তার যুক্তি, একটা হচ্ছে তার আবেগ। এই দুটো দিক কিন্তু মানুষের মধ্যে রয়েছে, এবং মানুষের বুদ্ধি মানে মানুষের যে যুক্তি, মানুষের যে বুদ্ধি, সেটা কিন্তু মানুষের এই যে অন্যের প্রতি বিশ্বাস, অন্য মানুষকে ভালোবাসা, এই যে মানুষের মধ্যে যে ভালো দিকগুলো রয়েছে সেগুলোর কথা বলতে চায়, কিন্তু আবেগ বলতে চায় না। আবেগ চায় যেন আমার ব্যক্তিগত উন্নতি হোক, অন্যের ছেলেটা কেন হবে। এখান থেকে একটা মানে বিষয় বলি, যে বিবেকানন্দের একটা কোথাও পড়েছিলাম, যে ওয়াননেস, একাত্মবোধের ধারণা। কি বলছেন তিনি? যে মানুষকে যদি আমরা এইভাবে যদি ভাবতে পারি, ধারণাগুলো, আমরা তো শুধু পড়াশোনা করছি এক্সাম পাস করার জন্য নয়, যদি জীবনে অ্যাপ্লাই করতে পারি আর কি, খুবই কঠিন, তবু ভাবি যে মানুষ যদি এইভাবে ভাবতে পারতো যে
প্রত্যেকটা মানুষ আমাদের নিজের, এইভাবে যদি মানুষ ভাবতে পারত, ওয়াননেস, একাত্মতা, যে পাশের বাড়ির লোকটাও যে ভুল করছে, ধরো আমার কথায় যে অন্য একটা লোক যে ভুল করছে, আমার যে শত্রু, যাকে আমি শত্রু মনে করি, সে যে ভুলটা করছে, তাকে যদি আমার নিজের নিজের অংশ বলে মনে করি আমি, যে সেই লোকটাও আমি, আমার আত্মারই একটা অংশ, তাহলে তার ভুলকে কিন্তু আমরা অতটা ঘৃণা করতে পারবো না, বা তার যে দোষটাকে অত বড় করে আর দেখতে পারবো না যে সে অত বড় দোষী। অর্থাৎ সে যে ভুলটা করছে তাকে আমরা তখন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, যে ক্ষমা করতে চাইবো, যে এ তো আমারই একটা অংশ, ভুল বুঝে বা ভুল চাহিদা, ও চাইছে আমার চেয়ে এগিয়ে যেতে, বা ও আমাকে ক্ষতি করছে যাতে ওর একটু আনন্দ সাময়িক হয় বা আমার একটু সাময়িক ক্ষতি হয়, কিন্তু ও তো আমারই মতো একটা প্রাণী এবং আমারই অংশ। আমি যেমন মানুষ, ও মানুষ, প্রত্যেকেই মানুষ। এই ধারণাটা কত বড় একটা ধারণা, মানে সাময়িক এলো বলে বলে ফেললাম। তো এবার বিষয় হচ্ছে এরকম, তো হবস বলছে ওরকম, এই লক বলছে ওরকম, যে আমরা যদি আমাদের সেই যুক্তিবুদ্ধিটাকে কাজে লাগাই, যে যুক্তিবুদ্ধি মানুষের মধ্যে যে ভালো দিক রয়েছে, মানুষের মধ্যে যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীলতা রয়েছে, মানুষের মধ্যে যে সহনশীলতা বা টলারেন্সের ধারণা রয়েছে, সেগুলোকে যদি আমরা গুরুত্ব দিই, এই যে ব্যক্তিগত আবেগগুলোকে ছেড়ে, তাহলে কিন্তু আমরা ভালো জীবনযাপন করতে পারবো, বা যেখানে কোনো হিংসা থাকবে না সেই জীবনটা ভালো হবে। কিন্তু সেইখানেই আমাদের জীবনের অধিকার থাকবে। ধরো এখানে ব্যাপারটা ধরো, যে লক কেন বলছেন এই কথা, যদি আমরা একে অপরকে এইরকমভাবে বিশ্বাস করি, তাহলে রাষ্ট্রের কি দরকার, পুলিশের কি দরকার, বিচার ব্যবস্থার কি দরকার? কেউ অপরাধও করবে না, সবাই যখন আমার, সবাই যখন যে যেমন পরিশ্রম করবে সেই রকম সেভাবে উন্নতি করবে, তাহলে আমাদের আর জীবন দিয়ে বোঝার চেষ্টা করো না, যে তাহলে আমাদের রাষ্ট্রের দরকারটা কি? যে ধারণাটা গান্ধী দিচ্ছেন, পরবর্তীকালে পড়বো আমরা, গান্ধীর যে ট্রাস্টিশিপের ধারণা, সেখানে তিনি কি বলছেন, যে কোনো রাষ্ট্রের দরকার নেই, তো আমরা এমনভাবে একটা তৈরি করব ব্যবস্থা যেখানে ট্রাস্টিশিপ থাকবে, অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের মতো পরিশ্রম করবে, যেটা সোশ্যালিজমের কথাও বলে, যেটা যেটা সমাজবাদ, মার্ক্সবাদ বা সমাজবাদ যে ধারণাটার কথা বলে, সেই ধারণার সাথেও গান্ধীর কিছুটা মিল রয়েছে, কিন্তু এই লক হবসের সাথে বিরোধী তিনি। কিন্তু ব্যাখ্যার জন্য বলছি, যে যদি এখানে প্রয়োজন না থাকে, রাষ্ট্র যদি না থাকে, তাহলে কি হবে? আমরা তো প্রত্যেকটা একটা গ্রামের ধারণা বলছে তিনি, সুন্দর গ্রাম, গান্ধীর ধারণা, যে গ্রামের একটা পরিস্থিতি তৈরি করবো যেখানে গ্রামীণ অর্থনীতি চলবে, কোনো বৃহৎ রাষ্ট্রের দরকার নেই। তো রাষ্ট্র মানুষের যে নৈতিকতা বোঝে না, রাষ্ট্র হচ্ছে অনৈতিক একটা প্রতিষ্ঠান, মানুষের মধ্যে যে ন্যায় আছে, নীতি আছে, মানুষের মধ্যে সহনশীলতা আছে, রাষ্ট্রের মধ্যে নেই, রাষ্ট্র নির্জীব, রাষ্ট্র একটা হিংসাত্মক যন্ত্র, এইভাবে তিনি সমালোচনা করছেন। যাই হোক, এবার যেখানে লকে ফিরে আসি, লকের যে বক্তব্য, তাহলে কি পড়লাম, লক বলছেন যে মানুষের সেই যুক্তিবুদ্ধি এবং আবেগ, দুটো দিক রয়েছে, আবেগ দিয়ে না কাজ করে যদি আমরা রিজন বা যুক্তিবুদ্ধি দিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা সেই অবস্থাটা নিতে পারবো। তাহলে প্রকৃতির ব্যবস্থা কেমন? প্রকৃতির ব্যবস্থায় কোনো সেখানে কিন্তু আইন শাসন বিচারের ব্যবস্থা নেই, যে জন্যই রাষ্ট্রের প্রয়োজনীয়তা রয়েছে। মানুষের প্রকৃতি কেমনভাবে ব্যাখ্যা করলেন, মানুষের প্রকৃতি ভালো, ভালো দিক রয়েছে, কিন্তু মানুষের মধ্যে একটা দিক রয়েছে আবেগ, যেটা মানুষের সেই যে যুক্তি দিয়ে কাজ করতে বাধা দেয়, এইটুকু তার মানব চরিত্র। আর তার প্রাকৃতিক অবস্থাটা কেমন? প্রকৃতির অবস্থাটা মূলত খুব অতটা হবসের মতো নিরাশাবাদী নয়, বা অতটা হবসের মতো ভয়ঙ্কর নয়, কিন্তু সেখানে মানুষের আবেগ মানুষকে ক্ষতি করছে। তো সেই অবস্থা থেকে তিনি ন্যাচারাল ল বা প্রকৃতির আইন সম্পর্কে ব্যাখ্যা করছেন, যে প্রকৃতির অবস্থাটা কেমন। এখানে তিনি বলছেন যে প্রকৃতির আইন হলো এমন একটি নৈতিক নীতিমালা যা রাষ্ট্র গঠনের আগে থেকেই মানুষের মধ্যে ছিল, অর্থাৎ মানুষের মধ্যে যে ভালো দিক, যেটাকে তার যুক্তি বলছেন তিনি, সে রিজন বলছেন, সেগুলোকেই ব্যাখ্যা করছেন। এখানে যদি বলছেন, যদি এই প্রকৃতির আইনটা মূলত এখানে ঈশ্বরই দিয়েছেন, এই যে মানুষের মধ্যে ভালো দিক, যেটা তাবলা রাজা যখন ব্যাখ্যা করছিলাম লকের, তিনি বলছেন যে মানুষের কিছুই ছিল না, তো মানুষের মধ্যে, মানুষ যখন পৃথিবীতে আসছে তার একটা খালি স্লেট, খালি পাতার মতো, যেমনভাবে সমাজ তাকে লিখেছে, যেমনভাবে তার পরিবেশ পরিস্থিতি তার উপর লিখে দিয়েছে যে এইভাবে মানুষকে হিংসা করতে হয়, তাহলে সে হিংসা শিখেছে। বা যদি বলেন যে না, তোমার পাশের লোকটাকে তুমি হিংসা করবে না, তার যখন সমস্যা হবে তাকে তুমি সাহায্যের হাত বাড়াবে, তাহলে সে সেটা শিখেছে। তো এইভাবে, তো এখানে তিনি বলছেন যে এইরকম অবস্থায় আমরা, তার উদ্দেশ্য কি, জীবন, সম্পত্তি এবং স্বাধীনতা রক্ষা করাটা প্রয়োজন। এবং এখানে প্রত্যেকের সাথে প্রত্যেকে যদি আমরা সেই সহমর্মিতাটা আসি, তাহলে কিন্তু এই রকম অরাজক পরিস্থিতি তৈরি হবে না, বা এই যে বিশৃঙ্খলা তৈরি হবে না সমাজের, তাহলে আমরা ভালো জীবনযাপন করতে পারবো। তো এই রকম হচ্ছে ব্যাপার। এবার মানে এইভাবে তিনি কিন্তু এই অধিকার, প্রাকৃতিক অধিকার বলতে তিনি তিনটে বলেছেন, বারবার বললাম, একটা হচ্ছে জীবন, একটা হচ্ছে স্বাধীনতা, একটা সম্পত্তি। এটা মনে রাখবে, সম্পত্তিটা কেন প্রধান সেটা পরে ব্যাখ্যা করছি। এবার যেটা বলার সেটা হচ্ছে লকের যে বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, যে প্রকৃতির অবস্থাটা কেমন ছিল,
প্রকৃতির অবস্থা যুদ্ধের পরিস্থিতি ছিল না, যেমনটা হবস বলেছেন যে প্রকৃতির অবস্থা ছিল যুদ্ধের অবস্থা, যেখানে কোনো শান্তিপূর্ণ সুশৃঙ্খল অবস্থা ছিল। লক বলছেন মানে যেটা প্রকৃতির অবস্থা হবসের ছিল যুদ্ধ, যুদ্ধ চলছে, সেখানে সারাক্ষণই যুদ্ধ চলছে, যেখানে প্রত্যেকটা মানুষ একে অপরকে পারলে খুন করে দেয়, তার সম্পত্তি কেড়ে নেয়, তার যত রকম পাশবিক অত্যাচার করে। কিন্তু হবস বলছেন না, মানুষের অবস্থাটা শান্তিপূর্ণ ছিল, সুশৃঙ্খল ছিল, কিন্তু সেখানে সৌহার্দ্যপূর্ণ অবস্থা, মিলেমিশে একে অপরের সঙ্গে ভালোভাবে বাস করতো মানুষের যে যুক্তিকে কাজে লাগিয়ে। আর একটা কি পারস্পরিক সহযোগিতা, কেউ কারো শত্রু ছিল না, ভ্রাতৃত্ববোধ ছিল, পারস্পরিক সহযোগিতা ছিল, মানে একে অপরকে সাহায্য করতো। এবার প্রাকৃতিক আইনের অনুসরণ করতো, ল অফ নেচার যেটা তিনি বলছেন যে মানুষের মধ্যে ছিল সেটাও মেনে চলতো। বুদ্ধিভিত্তিক সচেতনতা, কিন্তু যেহেতু প্রকৃতিকভাবে মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাই সে বুঝতে পারতো যে তাদের মধ্যে যদি সুরক্ষা নিশ্চিত করতে পারে, শ্রদ্ধা তৈরি করতে পারে, তাহলেই সে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু এই যে বললাম সমস্যাটা কি ছিল, সমস্যা ছিল তার মানুষের আবেগ, এবং সমস্যা ছিল কোনো কাঠামো ছিল না, অর্থাৎ রাষ্ট্র ছিল না বা সেই রকম কোনো ব্যবস্থা ছিল না যে যদি কোনো মানুষ অহংসীয় মানুষ হয়ে যায়, অর্থাৎ যদি কোনো মানুষ কোনো অন্যায় করে, যদি কোনো মানুষ অন্য মানুষের সম্পত্তি হরণ করে, যদি কোনো মানুষ তার জীবন হরণ করে, তাহলে তার শাস্তি বিধান বা তাকে জাস্টিস বা ন্যায় বিচার দেওয়া, যার উপর অত্যাচার হলো, সেটা প্রদান করার কেউ ছিল না। লকের সমস্যাটা এটাই, যে কারণে রাষ্ট্র তৈরি করছেন। তাহলে মূলত বলছেন কি, প্রকৃতির অবস্থায় শান্তি ছিল, একে অপরকে সাহায্য করতো, মানুষের প্রকৃতির আইন মেনে চলতো, শান্তিপূর্ণ একটা ব্যবস্থা, প্রত্যেকে সাহায্য করছে, ভালো অবস্থা। এবার এই যে বললাম, বারবার বলছি, ন্যাচারাল রাইটস, অর্থাৎ যে লক যেটা বলছেন ঈশ্বর মানুষকে দিয়েছে তিনটে অধিকার, যেটা কেউ কেড়ে নিতে পারে না। যেই অধিকারটা কিন্তু এমনকি এই যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি হচ্ছে, সেই রাষ্ট্রও কেড়ে নিতে পারে না। যদি রাষ্ট্র তৈরিও হয়ে যান, লক কি বলছেন, হবস কি বলেছিলেন, হবস বলেছিলেন যদি একবার রাষ্ট্র তৈরি হয়ে যায়, অর্থাৎ চুক্তি একবার তৈরি হয়ে গেল, সেই চুক্তি ভাঙার ক্ষমতা কারণেই, কারণ সেই চুক্তি ভুল করতেই পারে না, সেই সার্বভৌম, সেই লেবিয়াথান, সে কখনো ভুল করবেই না। কিন্তু লক বলছেন না, চুক্তি যদি করা হয়ে যাওয়ার পরেও রাইট টু রিভোল্টের ধারণা, অর্থাৎ বিপ্লব করার ধারণা, লেখা আছে পরে আছে যে তিনি বলছেন মানুষ চাইলে রাষ্ট্র যদি এই যে তিনটে অধিকার যদি প্রদান করতে ব্যর্থ হয়, না পারে, অর্থাৎ জীবনের অধিকার, নিজের জীবন বেঁচে থাকার অধিকার, তো যদি বেঁচে না থাকি তাহলে কি আর আমার থাকবে, বেঁচে থাকার অধিকার, স্বাধীনতার অধিকার, ইচ্ছা মতো যা খুশি করা। এবার সেখানে নিশ্চয়ই রিজনেবল রেস্ট্রিকশন থাকবে, সব জায়গাতেই রয়েছে, আমরা জানি ভারতীয় সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা দেশের সংবিধানেই রয়েছে, এবং স্বাধীনতার ধারণাতেই রয়েছে। আমরাও তো স্বাধীন, কিন্তু আমরা কি সব কিছুতে স্বাধীন? কাউকে মেরে ফেলতে স্বাধীন? ততটা স্বাধীন তো না। বা কাউকে ক্ষতি করতে স্বাধীন? সেখানে আমাদের আইন কিছু বাধা দেবে। তো সেই স্বাধীনতার, লিবার্টি, ইচ্ছা মতো ক্ষমতা রয়েছে, কিন্তু বাধা নিষেধও থাকবে। আর একটা হচ্ছে যেখানে সম্পত্তি, যেটাকে তিনি সর্বোচ্চ বলেছেন, সেটা ব্যাখ্যা করছি পরে, যেখানে বলছেন মানুষ সম্পত্তির ব্যাখ্যাটা তিনি কীভাবে দিচ্ছেন, নিজের শ্রমের ভিত্তিতে, অর্থাৎ তিনি বলছেন যে এমন একটা ব্যবস্থা ছিল, অর্থাৎ যখন ঈশ্বর পৃথিবীটা তৈরি করলেন, বা যখন পৃথিবীটা তৈরি হলো আর কি, তিনি ঐশ্বরিক ধারণা বিশ্বাস ছিল না, ওটা ভুল ভাবার কোনো কারণ নেই, এটা আমি ঈশ্বরটা বলে ফেললাম ভুলে, যে যখন পৃথিবীটা তৈরি হলো, তখন এই যে সমস্ত ধারণা, সমস্ত যে সম্পত্তি, সমস্ত পৃথিবীটা, এটা কিন্তু সব মানুষকেই তিনি দিলেন, মানুষই সব কিছুর অধিকারী হলো। কিন্তু মানুষ শ্রমের ভিত্তিতে যেটা তৈরি করছেন, সেটা তার সম্পত্তি, যে সম্পত্তি আগে থেকে রয়েছে সেটা তো সব মানুষের সম্পত্তি, কিন্তু ব্যক্তিগত সম্পত্তিটা কখন হবে, যখন মানুষ তার কষ্ট করে, অর্থাৎ একটা জমি ছিল পড়ে, সেই জমিতে আমি ধান ফলালাম, ধান ফলানোর মতো একটা উর্বর জমি তৈরি করলাম, তাহলে সেই যে পরিশ্রমটা করলাম আমি, যেটাকে বলে আমি জমিকে, যেটা সাধারণ ভাষায় বলা হয় কোপানো, অর্থাৎ জমি কর্ষণ করা, সেই জমি কুপিয়ে তাকে উর্বর করলাম, তো সেইভাবে জমিকে আমি ভালো করলাম, বাগান তৈরি করলাম, ধান ফলালাম, তো সেই যে আমার পরিশ্রমটা, যার ফলে আমি জমিকে উর্বর করলাম, চাষযোগ্য করলাম, সেই ফলে কিন্তু জমিটা আমার হলো, আমার সম্পত্তি হলো। তার আগে কিন্তু আমার সম্পত্তি ছিল না, সবার সম্পত্তি ছিল। এইভাবে তিনি সম্পত্তিকে ব্যাখ্যা করছেন। তো এখানে তিনটে মনে রাখবে সবসময়, একটা হচ্ছে জীবন, একটা স্বাধীনতা, একটা সম্পত্তি। এবার প্রকৃতির অবস্থাটা আগেই ব্যাখ্যা করলাম, প্রকৃতির অবস্থা আর এখানে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা নেই, যে মানুষের যুক্তি ছিল, বিবেক ছিল, শ্রদ্ধাশীল ছিল একে অপরের প্রতি, কিন্তু বিষয় হচ্ছে আবেগও ছিল, যে আবেগটা তাদের ক্ষতি করে। এবার লকের চুক্তির প্রয়োজনীয়তা কি, যেটা বলছিলাম, যে কি কারণে তাহলে মানুষ যদি ভালোভাবেই বাঁচে, তাহলে চুক্তিটা করে কি হবে, রাষ্ট্রের কি প্রয়োজন, যেটাই বলছিলাম আগেই। সেটা তো তিনি গান্ধীর মতো নিরাশাবাদী, মানে নৈরাজ্যবাদী নন, তিনি তো রাষ্ট্রবিরোধী নন, তিনি রাষ্ট্রের পক্ষে। তাহলে তিনি কি কারণে চুক্তিটা করার যুক্তি দিচ্ছেন, তার যুক্তি প্রথম হচ্ছে একটা, যেটা বললাম, একটা হচ্ছে যুক্তিবাদ আর আবেগ রয়েছে, মানুষের চরিত্রের মধ্যে দুটো দিক। যুক্তির ভিত্তিতে যদি মানুষ চলে, তাহলে এই শান্তিটা বজায় থাকবে। যদি মানুষ আবেগের ভিত্তিতে চলে, তাহলে তার মধ্যে হিংসা আসবে,
তাহলে তার মধ্যে একে অপরের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অধিকার মানে চিন্তাভাবনা আসবে, একে অপরকে ক্ষতি করার চিন্তাভাবনা আসবে। তো তাহলে সেই প্যাশান বা যুক্তি, এই যুক্তির বদলে যেটা আবেগ, সেই প্যাশান বা আবেগের বশবর্তী যদি হয়, তার ফলে যদি অন্যের ক্ষতি হয়, সেখান থেকে বাঁচানোর জন্য একটা রাষ্ট্রের প্রয়োজনীয়তা। দ্বিতীয় কি বলছে, প্রকৃতি রাজ্যের যে অসুবিধাগুলো, তিনি বলছেন যে সমস্যা একটা হচ্ছে কি, কোনো সর্বময় কর্তা নেই। যেমনটা বললাম যে কোনো সর্বময় কর্তা নেই যে তোমার আইনটাকে কি ব্যাখ্যা করবে, কোনো সর্বময় কর্তা নেই যে তোমার বলবে যে কিভাবে শাসন করবে, কোনো সর্বময় কর্তা নেই যে তোমার কোনো একটা বিপদ মানে অন্যায় হলে ন্যায় বিধান দেবে। তো ফলে আইন যে যার মতো সে যার ব্যাখ্যা করে নিতে পারে, প্রকৃতির আইনের ভুল ব্যাখ্যা যে যার নিজের সুবিধা মতো করে নিতে পারে, যেহেতু কেউ বলার নেই, সর্বময় কর্তা কেউ নেই যে ডিকটেট করবে যে না তুমি ভুল বলছো, বা যে শক্তিশালী সেই তার অধিকারটা সেখানে চাপিয়ে দেবে, এইভাবে হতে পারে না। সেই জন্য বলছেন যে অবশ্যই রাষ্ট্রের প্রয়োজন। আর একটা হচ্ছে নিরপেক্ষ বিচার ব্যবস্থা। তো যার বিরুদ্ধে ধরো একজন সেই মানে কোনো একটা গল্পে ছিল, মহেশ বোধ হয়, যে যার বিরুদ্ধে মামলা হচ্ছে, যার বিরুদ্ধে হচ্ছে, গরু খেয়েছে তার খামারের ধান, বা সেই রাজাই যে জমিদারের ধান খেয়েছে সেই জমিদারই বিচার করছে, তাহলে সেই বিচারটা কেমন হবে? মানে যার সাথে যাকে কেন্দ্র করে মানে বিচার, সেই যদি বিচারও হয়, তাহলে বিচার ব্যবস্থাটা নিরপেক্ষতা থাকে না। সেই জন্য নিরপেক্ষ বিচারের প্রয়োজন, এবং যে কারণে কিন্তু রাষ্ট্রের প্রয়োজন, চুক্তির প্রয়োজন, এবং সর্বময় এই যে সোশ্যাল কন্ট্রাক্টের প্রয়োজন এবং রাষ্ট্রের প্রয়োজন। তো আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে? প্রথম যেটা দেখলাম, মানুষের প্রকৃতি। লক কি বললেন? মানুষের প্রকৃতিটা কেমন? মানুষের প্রকৃতি ভালো, মানুষ অপরকে সাহায্য করতে চায়, সংঘবদ্ধভাবে জীবন বাঁচতে চায়, একে অপরকে সাহায্য করতে চায়, যদি সে যুক্তি দ্বারা চালিত হয়। আবেগ দ্বারা চালিত হলে তার এই ধারণাটা থাকবে না। প্রকৃতির অবস্থা কেমন বললাম? মানুষ একে অপরকে সাহায্য করে, কিন্তু সর্বময় কোনো কর্তা নেই। মানুষ একে অপরকে সাহায্য করতে চায়, ভালো জীবনযাপন করতে চায়, কোনো সেখানে ভয়ের বা যুদ্ধের পরিস্থিতি না, কিন্তু সেখানে কোনো সর্বময় কর্তা নেই, এবং যেখানে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা এরকম কোনো প্রতিষ্ঠানও নেই। তো সেই অবস্থা থেকে কী বলছেন, এই যে চুক্তি, সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি হবে, যার ফলে রাষ্ট্র তৈরি হবে। তো এবার আমরা দেখে নিই লক চুক্তিটাকে কি বলছেন। আমরা লকের চুক্তি পড়ার আগে হবসের চুক্তিটা মনে করি। হবস কি বলছে? হবসের চুক্তিটা কী ছিল? হবসের চুক্তি ছিল যে মানুষের মধ্যে মানুষের চুক্তি হচ্ছে, একটাই চুক্তি, মানুষের সাথে মানুষের চুক্তি হচ্ছে, তৃতীয় পক্ষ একটা রয়েছে যাকে সার্বভৌম, লেবিয়াথান বা সার্বভৌম ক্ষমতা যাই বলো, যেটা বলেছিলেন তিনি, কিন্তু তিনি চুক্তির পার্ট বা অংশ ছিলেন না। এখানে লক কি বলছেন আমরা দেখি। লক বলছেন যে মানুষ যুক্তিপরায়ণ, মানে প্রকৃতিগতভাবে যুক্তিপরায়ণ, রেশনাল, এবং কেন্দ্রীয় যে সাধারণ কর্তৃপক্ষ, কমন অথরিটি ছিল না, যে কারণে রাষ্ট্র তৈরি হচ্ছে। এখানে তিনি দুটো টায়ারের বা দুটো ধাপে তিনি কিন্তু চুক্তির কথা বলছেন। প্রথম চুক্তিটা কাদের সাথে কাদের হচ্ছে? প্রথম চুক্তিটা হচ্ছে মানুষের সাথে নিজেদের মধ্যে, নাগরিক সমাজ যেখানে গঠন হবে, অর্থাৎ যেটাকে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ বলে, সেটা গঠনের জন্য প্রথম চুক্তি মানুষ নিজেদের সাথে করছে। আর দ্বিতীয় চুক্তিটা যেটা হচ্ছে, সেটা নাগরিক সমাজের সাথে সরকারের। এইভাবে বুঝে নাও যে প্রথম চুক্তিটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে হচ্ছে, প্রত্যেকটা যারা সেই রাষ্ট্রের বা সেই টেরিটরির বা সেই ভূখণ্ডের অধিবাসী, তাদের সাথে প্রত্যেকের চুক্তি হলো, চুক্তি করে তারা একটা নাগরিক সমাজ তৈরি হলো, যাকে সমাজ বলছি আমরা, যেটা রাজনৈতিক সমাজ না, যেটা নাগরিক সমাজ, যে সমাজ যেখানে আলাপ আলোচনা হবে, মানুষের ভালো করার চিন্তাভাবনা হবে, সেই রকম একটা চিন্তাভাবনা, যেটা পলিটিক্যাল কোনো কাঠামো বা প্রতিষ্ঠান নয়। সেই যে প্রতিষ্ঠান, অর্থাৎ মানুষের সেই সংঘবদ্ধ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রের একটা, বা যেটাকে আমরা বলছি সরকার, সেই সরকার যে সার্বভৌম ক্ষমতা বা সেই যে রাষ্ট্র হবে, যারা কিন্তু শাসন করবে মানুষের ওপর, তাদের সাথে সেই নাগরিকের সমষ্টি সমাজের একটা দ্বিতীয় চুক্তিটা হচ্ছে। তো এই দুটো চুক্তি মনে রাখতে হবে। একটা কি হলো, একটা মানুষের নিজেদের মধ্যে হলো, সেখানে কি তৈরি হলো, সমাজ তৈরি হলো। সেই সমাজের সাথে, অর্থাৎ সমাজ মানে কিন্তু প্রত্যেকটা মানুষ রয়েছে, সেই সমাজকে নিয়ে সরকারের সাথে যে চুক্তিটা হচ্ছে, সেই চুক্তিটা হলো দ্বিতীয় চুক্তি। এইভাবে কিন্তু তিনি বলছেন এই চুক্তিটা হচ্ছে, অর্থাৎ হবস বলছেন একটাই চুক্তি হচ্ছে, যে চুক্তিটা হচ্ছে সার্বভৌমের সাথে, লেবিয়াথানের সাথে তাদের কোনো সংযোগ নেই, যেখানে মানুষের সাথে মানুষ চুক্তি করে ক্ষমতাটা সার্বভৌমের হাতে দিয়ে দিল। তার দায়িত্ব কী ছিল? তার দায়িত্ব তিনটে ছিল বলেছিলাম। একটা কি, প্রথম হচ্ছে তার নিরাপত্তা বিধান করা, অর্থাৎ এমন একটা নিরাপত্তা যে সেলফ প্রিজার্ভেশন, আত্মরক্ষা। দ্বিতীয় কি, শান্তিপূর্ণ একটা জীবনযাপন করা। আর তৃতীয় হচ্ছে রাষ্ট্রের স্থায়িত্ব বজায় রাখা। এটা ছিল দায়িত্ব। আর মানুষের দায়িত্ব তখন কী ছিল বলেছিলাম? পিপুলের অব্লিগেশন, এটা হবসের কথা বলছি। মানুষের অব্লিগেশন ছিল যে সেই সার্বভৌমের কথা আমরা মেনে চলবো, এইটুকু কিন্তু কথা ছিল হবসের চুক্তি।
লক বলছেন যে না, চুক্তিটা যেহেতু পরিস্থিতিটা স্বাভাবিক, যেহেতু পরিস্থিতি একে অপরকে সাহায্য করছে, তাহলে চুক্তিটা হবে দুটো। প্রথম কি, মানুষের সাথে মানুষের হলো, যেটা সিভিল সোসাইটি, সমাজ তৈরি হলো। আর একটা চুক্তি হলো সমাজের সাথে রাষ্ট্রের, সেই চুক্তির মাধ্যমে কিন্তু রাষ্ট্র তৈরি হলো, অর্থাৎ কারা আমাদের শাসন করবে সেটা ঠিক করা হলো। তো এই গেল চুক্তির বিষয়। এবার কি হলো, লক বলছেন যে এই যে মানুষ তাদের অধিকারকে সরকারকে দিল, তিনটে সব অধিকার কিন্তু দিল না। হবস কি বলছেন, হবস বলেছিলেন যে প্রত্যেকটা অধিকার সব কিছু সার্বভৌম দেখবে, সেখানে মানুষের কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, মানুষের যা প্রাথমিক চাহিদা সব কিছু পূর্ণ হবে। কিন্তু লক বলছেন না, সব কিছু চাহিদা তো আমাদের সরকারের হাতে দেওয়ার দরকার নেই, আমাদের যেটুকু দরকার, আমাদের একটা প্রতিষ্ঠান দরকার যারা আমাদের আইন দেবে, আইন ব্যবস্থা দেবে, যে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে আমরা শাসিত হব। আর একটা শাসন ব্যবস্থা থাকবে, কোনো দোষারোপ হলে তারা দেখবে যে কোন জিনিসটা কীভাবে প্রয়োগ করা উচিত। আর বিচার ব্যবস্থা থাকবে যারা নিরপেক্ষ বিচার করবে। এর বাইরে আমাদের কোনো স্বাধীনতা দেওয়ার দরকার নেই, অর্থাৎ জীবনের স্বাধীনতা, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, এগুলো আমরা কেন দেবো? আমাদের ব্যক্তিগত সম্পত্তি থাকবে, ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, আমাদের ব্যক্তিগত জীবন রয়েছে, তাকে আমাদের রক্ষা করতে হবে, আমরা নিজেরা এগিয়ে যাব। সেই ধারণা কিন্তু তিনি বলছেন। এবার তার যে ধারণাটা, অর্থাৎ তিনি কিন্তু হবসের মতো সর্বাত্মক একটা রাষ্ট্রের কথা বললেন না, যেটা করলেন সেটা একটা সরকারের, একটা সীমিত সরকারের ধারণা দিলেন। অর্থাৎ সেই সরকারটা নাইট ওয়াচম্যান স্টেট বলা হয় ইংরেজিতে, অর্থাৎ একটা সীমিত সরকার, বাংলাতে বললে সীমিত সরকার। যে সরকারটা কিন্তু কি করবে, যে সরকারটা শুধুমাত্র শাসন করবে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু শাসন পরিচালনা করবে, বিচার ব্যবস্থা করবে, কিন্তু দৈনন্দিন জীবনে মানে দখলদারি করবে না। কি করব আমরা, কি সিদ্ধান্ত নেব, আমাদের স্বাধীনতা কীভাবে, আমরা কি জামা কাপড় পরবো, কি খাওয়া দাওয়া করবো, কি করব, রাষ্ট্র দেখবে না। রাষ্ট্র দেখবে আমাদের নিরাপত্তাটা ঠিক আছে কিনা, আমাদের ওই যে জীবন সম্পত্তির অধিকারটা যেন কেউ হরণ না করে নেয়, জীবন স্বাধীনতার সম্পত্তির অধিকার কেউ হরণ না করে নেয়, সেখান থেকে আমাদেরকে সুরক্ষা দেবে, এইটুকু রাষ্ট্রের কাজ। ব্যক্তি কোথায় কি সমস্যা হচ্ছে, ব্যক্তি কেন পিছিয়ে রয়েছে, যাই হোক চার্জ কমে গেছে, যাই হোক, তো ব্যক্তির কোথায় সমস্যা হচ্ছে সেগুলো দেখার কোনো কারণ নেই, সেগুলো রাষ্ট্রের দায়িত্ব নয়। রাষ্ট্রের দায়িত্ব অত নয় যে সমাজে যারা পিছিয়ে রয়েছে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, তাদের কোনো অধিকার দেওয়া। সেগুলো পরবর্তীকালে রলস সময় অনেক চিন্তাবিদ রয়েছে, তারা বলেছে যে যারা পিছিয়ে আছে তাদের জন্য দেখা উচিত। কিন্তু লকের যে চিন্তাভাবনা, অর্থাৎ লককে এখানে ক্লাসিক্যাল লিবারেলিজম, অর্থাৎ যে প্রথাগত উদার নীতিবাদের তাত্ত্বিক তিনি। উদার নীতিবাদ এখানে একটু বলে নি তাহলে। উদার নীতিবাদটা আমরা যদি পড়ি, উদার নীতিবাদের তৈরি হচ্ছে কিন্তু এই সময়, অর্থাৎ এই যে সপ্তদশ শতকে লক, জেরমি বেনথাম, তোমার অ্যাডাম স্মিথ, এদের হাত ধরেই কিন্তু এই যে উদার নীতিবাদটা উত্থান হচ্ছে। অর্থাৎ উদার নীতিবাদ কি বলছে এটা জাস্ট বোঝার জন্য বুঝে নাও, যে এইগুলো তো লিমিট কানেক্টেড। আমরা যখন পরবর্তীকালে পড়বো, বিভিন্ন থিওরি রয়েছে, বিভিন্ন থট রয়েছে আমাদের, সেগুলোর ক্ষেত্রে কাজে লাগবে, যে কানেক্ট করতে সুবিধা হয়। উদার নীতিবাদ যেটা বলছে, যে এই যে লকের কথাটাই বলছে, আমাদের রাষ্ট্রের কাজ হচ্ছে সীমিত, নাইট ওয়াচম্যান, যে কি করবে, সে শুধুমাত্র আমাদের নিরাপত্তা বিধান করবে, আমরা যাতে কোনোভাবে কোনো অন্যায় হলে আমাদের সেটা নিরাপত্তা দেবে। রাষ্ট্রের কোনো কাজ নেই অন্যরকম কিছু করা, অর্থাৎ রাষ্ট্রের কাজ কি, ব্যক্তি স্বাতন্ত্র, অর্থাৎ আমাদের যে ব্যক্তিগত অধিকার, সেগুলো যারা আমরা যা করতে চাই, ব্যক্তি যা করতে চাই জীবনে, সেটা যেন করতে পারে মুক্তভাবে, নিজের ইচ্ছে মতো। সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, যেখানে টলারেন্স থাকবে, বা যেখানে তোমার সহনশীলতা থাকবে। এখানে আমাদের ভলতেয়ার, যিনি হচ্ছেন ফরাসি বিপ্লবের সাথে যুক্ত, তার একটা গুরুত্বপূর্ণ কোট আছে, কোটেশন, এখানে কানেক্টেড না, জাস্ট বলছি উদার নীতিবাদ বোঝাতে গিয়ে, যে আমি তোমার মতামতকে বিশ্বাস করি না, কিন্তু আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত তোমার পক্ষে থাকবো যে তুমি তোমার কথা বলার অধিকারের জন্য আমি সারা জীবন লড়বো। মানে বলতে চাইছেন এরকম, যে ধরো তোমার যে কথাটা বলবে, তুমি আমার সম্পূর্ণ বিরোধী, কিন্তু তোমার যে কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকারের জন্য আমি সারা জীবন আমার প্রাণ ত্যাগ করতে রাজি, যে কোনো মুহূর্তে আমি আমার প্রাণ ত্যাগ করতে রাজি, যে তুমি তোমার ওই কথা বলাটা, অধিকারটাকে নিশ্চিত করতে। এই লেভেলে সহনশীলতা বা টলারেন্সের ধারণা কিন্তু তারা দিয়েছিলেন, উদার নীতিবাদের ধারণা এগুলো যুক্ত। তো সেখানে গণতন্ত্রের ধারণা রয়েছে, আমরা জানি ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণা রয়েছে, যেখানে তোমার মানুষের যে যেমন মেধা রয়েছে, সেই মেধার ভিত্তিতে এগিয়ে যাওয়ার ধারণা রয়েছে। তো লকের ধারণাটা কিন্তু মানে সেইভাবে মনে রাখা যায়। অর্থাৎ আমরা যখন কেউ আমাকে বলবে উদার নীতিবাদটা কী বলো তো, তুমি তো রাষ্ট্রবিজ্ঞান পড়েছো, ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে, আচ্ছা তুমি তো সামাজিক চুক্তি পড়েছো, লককে উদার নীতিবাদী বলা হয়, তো উদার নীতিবাদ বলতে কী বোঝো? তখন তোমার মাথায় এটা রাখতে হবে যে উদার নীতিবাদ বললে মানে লকের যে ধারণাগুলো, মূলত সেগুলোই উদার নীতিবাদের সাথে আমি বলতে পারি। তবে ক্লাসিক্যাল, মনে রাখবে যে
প্রথাগত যে উদারনীতিবাদ সেটা কিন্তু লক বলেছেন। উদারনীতিবাদের অনেক ভাগ রয়েছে, 4টে ভাগ রয়েছে, সেগুলো ব্যাখ্যা করার এখানে প্রয়োজন নেই, কিন্তু জাস্ট মনে রাখার ক্ষেত্রে পরবর্তী ধারণার সাথে কানেক্টের ক্ষেত্রে যখন মার্কসিজম পড়বো, যখন অন্য চিন্তা পড়বো, সেগুলো আমাদের কানেক্ট করতে সুবিধা হবে যে কীভাবে এটার সাথে আলাদা, তাহলে আমাদের মাথায় থাকবে জিনিসটা। এবার কি বলছেন তিনি, সীমিত সরকারের ধারণা বললাম, আর একটা হচ্ছে সম্মতির ধারণা দিচ্ছেন, অর্থাৎ সরকারের কোনো নিরঙ্কুশ ক্ষমতা নেই, যেমনটা হবস বলেছিলেন যে সরকার যা সমস্ত ক্ষমতা সরকারের হাতে বা সেই লেবিয়াথান বা সেই সার্বভৌমের হাতে, কিন্তু বলছেন না, সরকার শুধুমাত্র ওইটুকুই কাজ করবে, বাকি কাজটা মানুষ দেখে নেবে, কার কেমন মেধা রয়েছে, কে কেমন কাজ করতে পারে, কে কেমন পরিশ্রমী হতে পারে। একজন পরিশ্রমী, একজন অলস, কেন অলস ব্যক্তিকে রাষ্ট্র সাহায্য করবে? অলস ব্যক্তি নিজের পরিশ্রম করতে পারছে না, সে যেমন তার ইনকাম সে তেমনভাবে জীবন অতিবাহিত করবে। যে ব্যক্তি পরিশ্রম করছে, বেশি পরিশ্রম করছে, যার মেধা বেশি, সে এগিয়ে যাবে, তার সম্পত্তি হবে, তাতে কোনো অন্যায় নেই। লক বলছেন তাতে কোনো অন্যায় নেই। তো এইভাবে ধারণা দিচ্ছেন। এবার আরেকটা কি, লক বলছেন যে ট্রাস্টি ধারণা, অর্থাৎ রাষ্ট্রের এই যে সরকারকে ক্ষমতা দেওয়া হলো, সে শুধুমাত্র একটা ট্রাস্ট, অর্থাৎ সে কিন্তু সর্বময় কর্তা না, তাকে সারা জীবনের জন্য ক্ষমতা দেওয়া হয়নি। সে যদি মানুষের ওই যে অধিকারগুলোকে রক্ষা করতে না পারে, জীবন, স্বাধীনতা আর সম্পত্তি, তাহলে যে কোনো মুহূর্তে মানুষ বিপ্লব করতে পারে, তাকে সরিয়ে দিতে পারে, যে কোনো মুহূর্তে। মানুষের হাতে সেই বিপ্লবের ক্ষমতা রয়েছে, মানুষের হাতে সেই ক্ষমতা রয়েছে, সহিংস নয়। সেই বিপ্লবটা কখনোই সহিংস নয়, অর্থাৎ সেই বিপ্লবটা আইনের মধ্যে থেকে, এবং সেই বিপ্লবটা হতে হবে আইনের ভিত্তিতে, এবং সেটা সহিংস নয়, অর্থাৎ অহিংসভাবে, অর্থাৎ কোনো রকম রক্তপাত বা কোনো রকম হিংসার প্রশ্রয়ে কিন্তু তিনি এই বিপ্লব বা পরিবর্তন বা ধারণার পরিবর্তন বা সরকারের পরিবর্তনের কথা বলেনি। সরকার পরিবর্তন হবে কেমন, যেমনভাবে গণতান্ত্রিক সরকার হয়, একটা সরকার চলে গেল আর একটা সরকার এলো, কিসের ভিত্তিতে? জনমতের ভিত্তিতে। মানুষ চাইছে তুমি আমার অধিকার রক্ষা করতে পারছো না, তাহলে তুমি চলে যাও, নতুন সরকার আসবে। সেই সরকার আবার খারাপ কাজ করলে মানুষ জনমতটা আসবে, অন্য সরকার, সেই সরকার চলে যাবে, নতুন সরকার আসবে। এই যে ধারণা, মানুষ চাইলেই বাতিল দেবে। কিন্তু লকের বক্তব্য হচ্ছে 3টে জিনিসকে রক্ষা না করতে পারলে মানুষ কিন্তু বিপ্লব করতে পারে, তাছাড়া পারে না। এখানে পয়েন্টটা এটাই যে ওই 3টে করলেই পারে, অন্য বেসিসে কিন্তু সরকারকে পরিবর্তনের ধারণা কিন্তু দেওয়া যায় না, এটা লকের বক্তব্য। এবার এই যে বারবার একটা কথা বলা হয়, এটা পরীক্ষার জন্য তোমাদের অতটা ইম্পর্টেন্ট, কিন্তু বোঝার জন্য যে লক কীভাবে ভাবেন, যে সম্পত্তির অধিকার সর্বোচ্চ অধিকার। 3টে অধিকারের কথা তো বলা হচ্ছে বারবার, একটা হচ্ছে জীবন, একটা হচ্ছে স্বাধীনতা, একটা হচ্ছে সম্পত্তি। এই 3টে অধিকারের বলতে তিনি বলছেন সম্পত্তি সর্বোচ্চ। কেন বলছেন সেটা একটু দেখে নেওয়া যাক, লকের সম্পত্তির অধিকারটা কী বলছে। এটাকে তিনি বলছেন প্রাকৃতিক অধিকার, অর্থাৎ সম্পত্তির অধিকার হচ্ছে এমন একটা অধিকার যেটা ছাড়া মানুষ দাসে পরিণত হয়ে যেতে পারে, অর্থাৎ যেটা ছাড়া মানুষের জীবন, মানুষের স্বাধীনতার কোনো মূল্য নেই। অর্থাৎ মানুষ সারা জীবন পরিশ্রম করছে, তার যদি সম্পত্তিটা না থাকে, যে পরিশ্রম করছে না তার সাথে তার পার্থক্যটা কী থাকলো? এই যে একটু আগে অলস ব্যক্তির একটা উদাহরণ দিচ্ছিলাম, যে ব্যক্তি অলস, সে ব্যক্তি পরিশ্রম করছে না, সে ব্যক্তি সারাদিন বিছানায় শুয়ে আছে, আর একটা ব্যক্তি সারাদিন ভোর থেকে উঠে সারাদিন রাত্রি অবধি, গভীর রাত্রি অবধি পরিশ্রম করছে। দুজনের সম্পত্তি যদি পার্থক্য না থাকে, তার ব্যক্তিগত যদি কিছু অধিক না থাকে, তাহলে তার পরিশ্রমের মূল্য দেওয়া হবে না, সে দাস হয়ে যাবে, তার পরিশ্রমের কোনো মূল্যই থাকবে না, তার জীবনের কোনো মূল্য নেই, তার স্বাধীনতারও কোনো মূল্য নেই। কী স্বাধীনতা তার রয়েছে? পরিশ্রম করছে গাধার মতো, দাস হয়ে গেছে, তার কোনো অধিকারও নেই। তো ফলে সম্পত্তিকে তিনি প্রাকৃতিক অধিকারের এবং সর্বোচ্চ অধিকারের তকমা দিচ্ছেন। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা যেটা আমি ব্যাখ্যা করলাম, যে আগে যখন বলছিলাম যে সম্পত্তিটা কি, সম্পত্তিটা হচ্ছে সেটাই যেটাকে তার সমমূল্য রয়েছে, যেটা লেবার থিওরি, এটা কার, এটা ডেকার্ট, হ্যাঁ ডেকার্টের একটা ধারণা রয়েছে যে লেবার থিওরি, সেখান থেকে কিন্তু নিচ্ছেন লক, যে আমি ভুল বললাম, এখানে লক থেকে নিচ্ছেন ডেকার্ট পরবর্তীকালে। তো এই ধারণা, যাই হোক, অত বিষয়টা জানার দরকার নেই। বিষয়টা এটাই যে তিনি শ্রমকে মালিকানার, মানে শ্রমকেই কিন্তু মালিকানার একটা ভিত্তি বলছেন, যেটা আমি ব্যাখ্যা করলাম কিছুক্ষণ আগে যখন ব্যাখ্যা করছিলাম। অর্থাৎ মানুষ পরিশ্রম করে যে জমিতে কর্ষণ করে মানুষ উর্বর করলো জমিটা, সেই জমিটা তার সম্পত্তি হলো, তার আগে জমিটা তার সম্পত্তি ছিল না। এইভাবে তিনি সম্পত্তিকে একটা সম্পত্তির উৎসর ব্যাখ্যা করছেন, আর একটা কি ব্যক্তিগত মালিকানা, যে জন্য তাকে কিন্তু পজিটিভ ইন্ডিভিজুয়ালিজম বলা হয়। পজিটিভ ইন্ডিভিজুয়ালিজম বলেছিলেন সিবি ম্যাকপারসন, তো তিনি এইভাবে তাকে সমালোচনা করেন। যাই হোক, তিনি বলছেন যে ব্যক্তির পূর্ণ অধিকার রয়েছে, নিজের সম্পত্তির উপর নিজের পূর্ণ অধিকার রয়েছে, এইভাবেই কিন্তু তিনি ব্যাখ্যা করছেন। তো এই জন্যই ব্যক্তির যদি সম্পত্তি না থাকে, তাহলে তার জীবনটা দাসে পরিণত হবে, তার জীবনের কোনো মূল্য থাকবে না, জীবনের সম্পত্তি মানে স্বাধীনতা বলে কিছু থাকবে না। ফলে সম্পত্তির অধিকার ততটাই গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, এই জন্য তিনি বলেছেন। এবার জন লকের যে সার্বভৌমত্ব, যেটা আমাদের রয়েছে সিলেবাসে, যে জন লক তাহলে সার্বভৌমত্বকে কীভাবে দেখছে, আমরা লকের সাথে হবসের সাথে তুলনা করে নিই। হবসের সার্বভৌমত্ব কী বলছিলেন? হবস বলছেন যে সার্বভৌমই তো, সার্বভৌমরাতেই ক্ষমতা দিলাম,
লেবিয়াথান যে সেই সার্বভৌম, অর্থাৎ তার ক্ষমতাটা এতটাই নিরঙ্কুশ যে তার কোনো প্রশ্ন করার মতো অধিকার কারো নেই, তাকে প্রশ্নাতীত, তার তুল্য ক্ষমতাশালী পৃথিবীতে কেউ নেই। কিন্তু লক বলছেন না, আমি অত শক্তিশালী সরকারের কাছে কেন যাব, সে তো অত্যাচারী হয়ে যেতে পারে। আমার কাজ হচ্ছে তিনটে আমার অধিকার রয়েছে, সেটা তুমি রক্ষা করবে, আমি যাতে জীবন যাপন করতে পারি নিশ্চিন্তে, আমাকে কেউ জীবন কেড়ে না নেয়, আমার সম্পত্তি যেন ঠিক থাকে, আর আমার স্বাধীনতা যেন আমি স্বাধীনভাবে যা খুশি আমার যতটুকু আইনের ভিত্তিতে যতটুকু করা যায় সেই স্বাধীনতার যেন আমার থাকে, সেইভাবেই করতে পারি। এখানে সার্বভৌমের কাজ শুধু সেইটুকুই যেটা তার এই তিনটে অধিকারকে নিশ্চিত করতে পারে। তার বাইরে সার্বভৌমের আর কোনো কাজ নেই, তার বাইরে সার্বভৌমের আর কোনো ক্ষমতা নেই। মানুষের এই তিনটে অধিকারকে যদি না সার্বভৌম রক্ষা করতে পারে, তখন মানুষের মানে অধিকার রয়েছে যে সেই সরকার বা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যাকে বিপ্লব বলছেন, যেটা সহিংস হবে না, কিন্তু সেই সরকার পরিবর্তনের বা সেই প্রতিষ্ঠানকে পরিবর্তনের ক্ষমতা কিন্তু তিনি বলছেন। এবার তিনি ব্যক্তি স্বাধীনতার কীভাবে ধারণা দিচ্ছেন দেখি। এটা সার্বভৌমের ধারণা বুঝে নিলাম, এখানে আর কিছু বোঝার নেই, জাস্ট ওইটুকু বলার। এবার যে ব্যক্তি স্বাধীনতা বা ইন্ডিভিজুয়াল লিবার্টি সম্পর্কে তিনি কি বলছেন। প্রকৃতির অধিকার সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে ইন্ডিভিজুয়াল লিবার্টি মূলত তার যে প্রকৃতির অধিকার সেটাই বলছেন, অর্থাৎ তার তিনটে ধারণা রয়েছে, যে কি কি বললাম, জীবন, স্বাধীনতা আর সম্পত্তি। এই তিনটে অধিকারই মানুষের তিনটে অধিকারের প্রথম অধিকার সর্বোচ্চ তিনি গুরুত্বের বিচারে প্রথম রাখছেন কাকে, সম্পত্তিকে। এবার এই সম্পত্তি যদি থাকে তাহলে তার জীবন ভালো চলবে। যার সম্পত্তি রয়েছে, সম্পত্তির অধিকার যদি স্থাপিত হয়, তার জীবন ভালো চলবে, তার স্বাধীনতাও বজায় থাকবে, তার সম্পত্তি রয়েছে, তার স্বাধীনভাবে নিজের ধারণা নিতে পারবে। এবার লকের গুরুত্বটা কি, এখানে মূলত লকের গুরুত্বর বিষয়টা রয়েছে, যে লক কোন কোন দিকে কতগুলো কি বলেছে। দেখো, লকের গুরুত্ব যেটা প্রথমে একটা ধারণার সাথে আমরা লিঙ্ক করলাম, সেটা হচ্ছে উদারনীতিবাদ। উদারনীতিবাদের ধারণা বিভিন্ন তিনি দিয়েছেন। যে প্রথম কথা হচ্ছে তিনি তার সামাজিক চুক্তির মতবাদের চিন্তক, তো সামাজিক চুক্তি ধারণা দিয়েছেন, মানুষের প্রকৃতির ধারণা দিয়েছেন, মানে নেচার অফ স্টেটের ধারণা দিয়েছেন, স্টেট অফ নেচারের ধারণা দিয়েছেন, প্রকৃতির রাজ্যের ধারণা দিয়েছেন, সামাজিক চুক্তি ধারণা দিয়েছেন। সামাজিক চুক্তি ধারণাটা কি বললাম, আবার বলে দিচ্ছি। প্রথম হচ্ছে চুক্তি হলো মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে চুক্তি হয়ে সমাজ তৈরি হলো, নাগরিক সমাজ। সেই নাগরিক সমাজ অর্থাৎ প্রত্যেকটা মানুষের সমষ্টির সাথে সরকারের চুক্তি হলো, দ্বিতীয় চুক্তি। তারপরে সৃষ্টি হলো সরকার বা যারাতে আমরা ক্ষমতা দিলাম। তো এইভাবে তিনি একটা রাষ্ট্র তৈরির একটা ধারণা দিলেন। লিবারালিজমের তিনি গোড়াপত্তন করছেন, মানে শুরু করছেন। এছাড়া সীমিত সরকারের তিনি ধারণা দিচ্ছেন, প্রাকৃতিক অধিকার সম্পর্কে তিনি ধারণা দিচ্ছেন। এছাড়া যে ফরাসি বিপ্লব বা যেটা আমরা আমেরিকান বিপ্লব, ফরাসি বিপ্লব কত হচ্ছে 1789, আর আমেরিকান বিপ্লব কত হচ্ছে, আমেরিকান বিপ্লব হচ্ছে 1776। এই যে দুটো বিপ্লব হচ্ছে, এই দুটো বিপ্লবের মূল কথাগুলো কিন্তু এই উদারনীতিবাদের কথা। অর্থাৎ এই যে স্বাধীনতা, আমরা জানি ফরাসি বিপ্লবের মূল কথা কি, ফরাসি বিপ্লবের মূল কথা ছিল তোমার হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। তেমন সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, সেই ধারণাটা কিন্তু ফরাসি বিপ্লবে ছিল। আমেরিকান বিপ্লবে এই যে উদারনীতিবাদের মূল কথাগুলো, অর্থাৎ জীবনে মানুষের স্বাধীনতা প্রয়োজন, মানুষের সাম্য প্রয়োজন, সামাজিক সাম্য প্রয়োজন, আর আমাদের স্বাধীনতা প্রয়োজন, এগুলোই কিন্তু তখন লকের ধারণা থেকে কিন্তু সূত্রপাত হচ্ছে। তিনি কিন্তু উদারনীতিবাদের জনক, আধুনিক উদারনীতিবাদের জনক বলা হয় তাকে। যদিও উদারনীতিবাদের ধারণা আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণা হবস থেকে কিছুটা পেয়েছি, কিন্তু হবসের যেহেতু সমালোচনাটা রয়েছে, তিনি ওই রকম একটা সার্বভৌম সরকারের কথা বলেছেন, ফলে তাকে গোড়াপত্তনকারী বলা হলেও প্রভাবশালী প্রথম অর্থাৎ জনক কিন্তু বলা হচ্ছে লককে, এটা মনে রাখা প্রয়োজন। এবার সম্পত্তির অধিকারে কিছু সীমাবদ্ধতার কথা তিনি বলেছিলেন এখানে, যে শ্রমের ফল অর্থাৎ কেবল পরিশ্রম দ্বারা যে মানে যে সম্পত্তিটা মানুষ অধিকার করবে, অর্জন করবে, সেটাই তার শ্রম হবে। অর্থাৎ কোনোভাবে কারোর থেকে কেড়ে নেওয়া সম্পত্তি তার ব্যক্তিগত সম্পত্তি হবে না। অন্যকে বঞ্চিত করে বা অন্য সুযোগকে নিয়ে বা অপচয় করার কথা তিনি মানে অস্বীকার করেছেন। এই ধরনের বিষয়গুলো রয়েছে এখানে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। তো লকের অবদানগুলোও আমি দেখলাম বিভিন্নভাবে, যে অলরেডি বলে দিলাম এগুলো, যে কী কী ছিল। তিনি উদারনীতিবাদের কথা বলেছেন, সীমিত গভর্নমেন্টের কথা বলেছেন, ডেমোক্রেসির কথা বলেছেন, মানে যেটা গণতন্ত্রের ধারণা দিয়েছেন সেই সময়, অর্থাৎ মানুষের মাধ্যমে যে তার যে চুক্তিটা, সেটাই ইটসেলফ গণতন্ত্রের ধারণা। যে তিনি যে চুক্তিটা বলছেন সেটাই তো গণতন্ত্র, যে মানুষ যে গণতন্ত্রের ধারণা আমরা পড়ি, যে সেটা কিন্তু এই যে প্রতিনিধিত্ব গণতন্ত্র যেটা আমাদের এখন প্রচলিত রয়েছে, সেই প্রতিনিধিত্ব গণতন্ত্রের সূত্রপাত করছেন তিনি। তো ফলে গণতন্ত্রের একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক তিনি, এবং জীবন স্বাধীনতা, সম্পত্তির ধারণা দিচ্ছেন। হিউম্যান রাইটসের ধারণাও তার দ্বারা বলতে পারি আমরা, কেননা মানুষের অধিকারের কথা বলছেন, হিউম্যান রাইটসের সূত্রপাতের কথা তাকে বলতে পারি। এবং আমেরিকান বিপ্লব, ফরাসি বিপ্লবের কথা তো বললামই।
তো এই যে হয়ে গেল হলো তার একটা বিশ্লেষণ যদি বলি, এখানে লেখা রয়েছে দেখো, এগুলো পড়ার জন্য তো নোটসটা বানিয়েছি, ফলে বিষয়গুলো ব্যাখ্যা করা রয়েছে, আমি জাস্ট মন থেকে বলে দিলাম আর কি বিষয়গুলো। এবার তাকে তো কট্টর ব্যক্তিবাদী বলা হয়েছে। কেন কট্টর ব্যক্তিবাদী বলা হয়েছে? কারণ তিনি তার ব্যক্তিবাদ, তার জীবনের মানুষের 3টে অধিকারকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন: জীবনের অধিকার, সম্পত্তির অধিকার, তার স্বাধীনতার অধিকার। ফলে তিনি ব্যক্তিগত কেন্দ্রিক, ব্যক্তিকে কেন্দ্রে রেখেই তো এই ধারণাগুলো বলছেন। ব্যক্তি যদি থাকে তাহলে জীবন থাকলে তো জীবনটা ব্যক্তির জন্য প্রয়োজন, স্বাধীনতাও ব্যক্তির প্রয়োজন। স্বাধীনতা তো আর সমষ্টির জন্য না, প্রত্যেকটা ব্যক্তি স্বাধীন হলেই সবাই স্বাধীন। আর সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি। তো এইভাবেই তিনি কিন্তু প্রচণ্ড ব্যক্তিবাদী, উগ্র কট্টর ব্যক্তিবাদী, অর্থাৎ মানুষের অধিকারের কথা বলছেন। আর সামাজিক চুক্তির কথা বলেছেন, আমরা অলরেডি পড়েছি সামাজিক চুক্তিতে কী ধারণা দিয়েছেন, আর ব্যাখ্যা করছি না। এবং যে সরকার গঠন করছে তার বিরুদ্ধে মানে তিনি বিপ্লবের ধারণাও রেখেছেন, যেটা কিন্তু সহিংস হবে না। এবার তুলনা, যেটা হবসের সাথে লকের, এতক্ষণ তুলনাটাই আমি করলাম আলোচনায়, আর বিশেষ এখানে তুলনার বলার কিছু নেই। যে তিনি হবস ছিলেন ব্যক্তিবাদী, শুরু করেছিলেন তিনি ব্যক্তিবাদী হিসেবে, সেটা কেন আগের দিন ব্যাখ্যা করেছিলাম। আর স্বৈরাচারী দিয়ে তিনি শেষ করছেন, তার সমালোচনা হচ্ছে। কিন্তু লক ছিলেন প্রকৃত ব্যক্তিবাদী, তাই তাকে বলা হচ্ছে মানে উদারনীতিবাদের জনক। এবং মানে জনগণের কাছে বিদ্রোহ করার অধিকার রয়েছে, এনলাইটেনমেন্ট বা আলোকপ্রাপ্ত ব্যক্তিবাদী ধারণা কিন্তু তিনি তুলে ধরেছেন। এবার হবসের চেয়ে তার অবশ্যই তার প্রাকৃতিক জীবন তিনি অন্যরকম ব্যাখ্যা করছেন, প্রত্যেকটা পার্থক্য রয়েছে। আমরা যখন আরও 3জনের তুলনা করবো আরও বিশদে এটা করবো, যখন হবস লক রুশো করবো। তো তার মূল কথাগুলো কি লকের ব্যক্তিবাদী দর্শনের? একটা হচ্ছে প্রাকৃতিক অধিকারের তত্ত্ব, যেটা বারবার বলছি, জীবন, স্বাধীনতা, সম্পত্তির ভিত্তিতে, অর্থাৎ কনসেন্ট, মানুষের মতামত নিয়ে কিন্তু সরকার তৈরি হচ্ছে। মানুষের মতামত নিয়ে প্রথমে তৈরি হলো সমাজ, নাগরিক সমাজ, এবং মানুষের মতামত অর্থাৎ সেই নাগরিক সমাজের সমষ্টির সাথে চুক্তি হচ্ছে সরকারের। ফলে মানুষের সম্মতিকে অবশ্যই তিনি গুরুত্ব দিচ্ছেন, কনসেন্টকে গুরুত্ব দিচ্ছেন। সরকারের সীমাবদ্ধতা রয়েছে, সরকার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে না। সরকার দেখবে না যে মানুষের কে অলস, কার প্রয়োজন, কে দুর্বল, কে গরিব, কে বিকলাঙ্গ, মানে ধরে নাও কে মানে শারীরিক দিক দিয়ে অক্ষম, সেটাও রাষ্ট্রের দেখার কাজ না। তিনি বলছেন না, ওসব দেখা রাষ্ট্রের কাজ না। রাষ্ট্রের কাজ শুধুমাত্র জীবন রক্ষা করা, সম্পত্তির অধিকার রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা, আর তার বাইরে কোনো কাজ করবে না। নাইট ওয়াচম্যান স্টেট, একদম সীমিত রাষ্ট্র, শুধু এইটুকুই কাজ করবে। সম্পত্তির উপর নিরঙ্কুশ অধিকার রয়েছে মানুষের, সেটার কথা তিনি বলেছেন। পুরোপুরি ব্যক্তিবাদী। এইবার যেটা দেখার, এগুলো পরীক্ষাতে তোমাদের ততটা আসবে না, কিন্তু যেটা দেখা সেটা হলো যে অন্যান্যরা কী কী মতামত দিয়েছেন লোকের সম্পর্কে। তো ল্যাফলেট বলে একজনের কথা বলতে পারি। তিনি বলছেন যে গ্লোরিয়াস রেভলিউশনের সমর্থক ছিলেন না, তিনি প্রচলিত ঐতিহাসিক ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন, এইভাবে তাকে বলছেন। মানে শুধুমাত্র যে ওই যে হুইগ, যার কথা বললাম, অ্যাশলের কথা, অ্যাশলের পার্টি ছিল কি হুইগ পার্টি, সেই হুইগ পার্টির তিনি শুধু সমর্থক ছিলেন, বা গ্লোরিয়াস রেভলিউশন অর্থাৎ তার যে প্রেক্ষাপট, যে গ্লোরিয়াস রেভলিউশন বা গৌরবময় বিপ্লবের ফলে কিন্তু এই যে তার যে ধারণা, যে মানুষের প্রতি ভালো ধারণা, অর্থাৎ মানুষকে তিনি একটা ভালো মানুষ হিসেবে কল্পনা করছেন, সেটার ধারণার তো তিনি শুধুমাত্র প্রবর্তক নন, তিনি প্রচলিত ঐতিহাসিক ধারণাকে চ্যালেঞ্জ করছেন। কেমন হবে ঐতিহাসিক ধারণা চ্যালেঞ্জ যদি ব্যাখ্যা করি? তিনি দেখছেন সেই সময় মানুষের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ আইন, শাসন, বিচার ব্যবস্থা নেই। সেই অবস্থায় তিনি অর্থাৎ যে ব্যবস্থা তিনি কিন্তু সিভিল ওয়ারটা দেখছেন, যেখানে কিন্তু তার যে প্রকৃতির অবস্থাটা, কাল্পনিক ধারণাটা সেই সিভিল ওয়ার থেকেই আসছে। কিন্তু তারপরেও তার জীবনে তিনি ওই যে গ্লোরিয়াস রেভলিউশন দেখলেন, অর্থাৎ মানুষের জীবনে ভালো চিন্তা আসছে, মানুষ যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তার আবেগ তাকে বাধা দেয়, সেই জায়গায় তিনি ব্যাখ্যা করলেন। কিন্তু হবস ব্যাখ্যাটা সম্পূর্ণ সিভিল ওয়ার দেখেছেন, তিনি তো গ্লোরিয়াস রেভলিউশন দেখেননি, ফলে মানুষের নেগেটিভ দিকটাই তিনি দেখে নিয়ে ব্যাখ্যাটা করে দিলেন। এবার ম্যাকফারসন কি বলছেন, যেটা আগেই বললাম, সিবি ম্যাকফারসন, তিনি বলছেন যে মানে তিনি হচ্ছে পজিটিভ ইন্ডিভিজুয়ালিজমের একজন প্রবক্তা, বা বুর্জোয়া সমাজের মানে প্রতিভূ। অর্থাৎ উদারনীতিবাদ কিন্তু একটা কথা বলে, উদারনীতিবাদ ক্যাপিটালিজমের কথা বলে, অর্থাৎ উদারনীতিবাদ যেমন মেধার ভিত্তিতে যার যেমন ক্ষমতা সেভাবে এগিয়ে যাওয়ার কথা বলে, তেমনি একটা মানুষ কতটা সম্পত্তি অধিকার করতে পারে সে কথাটা কিন্তু উদারনীতিবাদ বলে না, তার কোনো বাধা উদারনীতিবাদ দেয় না। সেটা দেয় কিন্তু সমাজবাদ, যাকে সোশ্যালিজম বলে, বা পরবর্তীতে যেটার একটা ধারা হচ্ছে মার্ক্সবাদ, সেটা আমরা পড়বো, সোশ্যালিজমও পড়বো, মার্ক্সবাদও পড়বো। তারা কিন্তু এই বাধাটা দেয়, সেই জন্য বলছেন যে তিনি হচ্ছেন বুর্জোয়া সমাজের একজন প্রতিনিধি, এইভাবে তাকে ম্যাকফারসন সমালোচনা করছেন। রিচার্ড আশক্রাফট যে ধারণা, তিনি বলছেন যে লক ছিলেন একজন বিপ্লবী চিন্তাবিদ, রেভলিউশনারি থিঙ্কার, আমূল পরিবর্তন করেছেন। এছাড়া লুইস হার্টেজের কথা আমরা বলতে পারি, তিনি আমেরিকান ফিলোসফার কিং বলে অভিহিত করেছেন লককে, তার সম্মানে গুরুত্ব বলছেন যে উদারনীতি গণতন্ত্রের বিকাশে লকের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি ব্যাখ্যা করছেন। এছাড়া রিচার্ড আশক্রাফটের কথা বলতে পারি, তিনি বলছেন যে লক শুধুমাত্র সমর্থক ছিলেন না, মানে গ্লোরিয়াস রেভলিউশনের সমর্থক ছিলেন না, তিনি লকের
রাজনৈতিক চিন্তার চেয়ে অনেক বেশি বিস্তৃত বিপ্লবাত্মক, মানে আরও অনেক কিছু তার জীবনে রয়েছে, অনেক ধারণা রয়েছে, অনেক রাজনৈতিক চিন্তা রয়েছে, অনেক তার গুরুত্ব রয়েছে উদারনীতিবাদের বিকাশের ক্ষেত্রে, বহু ক্ষেত্রে। তো এগুলো জাস্ট বোঝার জন্য যে তাকে কী কী ক্ষেত্রে সমালোচনা করা হচ্ছে, কী কী ক্ষেত্রে তার গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের যেটা বললাম প্রথমেই চলে যাই আবার, এতক্ষণ তো ব্যাখ্যা করলাম, যেটা মনে রাখা সেটা সংক্ষেপে বলে দিই। আমাদের সিলেবাসটা কি? সিলেবাস হচ্ছে আমরা পড়ছি অরিজিন অফ স্টেট, রাষ্ট্র কীভাবে তৈরি হচ্ছে। রাষ্ট্র তৈরির ক্ষেত্রে সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি, যার মূল কথা কি চুক্তির মাধ্যমে একটা রাষ্ট্র তৈরি হচ্ছে। সেখানে আমরা কি পড়লাম? নেচার অফ স্টেট। নেচার অফ স্টেটের আগের দিন আমরা হবস পড়েছি, আজকে লক পড়লাম। হবসে বললাম নেচার অফ স্টেট, নেচার অফ স্টেটের আগে যেটা পড়তে হবে সেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে হিউম্যান নেচার। হিউম্যান নেচারের লকস মানে হবস কেমনভাবে দেখেছিলেন? হবস দেখেছিলেন যে হিউম্যান নেচারটা ছিল অত্যন্ত নিরাশাবাদী, যেখানে প্রত্যেকটা ব্যক্তির ক্ষতি চায়, তার চেয়ে এগিয়ে যেতে চায়, তার চেয়ে বেশি সম্পত্তি মানে অ্যাকোয়ার করতে চায়, তার চেয়ে বেশি ক্ষমতাশালী হতে চায়, এবং মানুষ মানে স্বভাবতই একে অপরের প্রতি এই যে পাশবিক, ভয়ঙ্কর, এই ধরনের চিন্তাভাবনা তিনি বলেছিলেন। লক তার বিপরীতে কি বলছেন? মানুষের মধ্যে ভালো দিক রয়েছে, মানুষের মধ্যে সহযোগিতার ভাবনা রয়েছে, মানুষের মধ্যে যুক্তি রয়েছে, কিন্তু যেটা সমস্যা সেটা হলো মানুষের মধ্যে যে আবেগ, সেই ধারণাটা মানুষের সমস্যা, তার ভিত্তিতেই মানুষ খারাপ ডিসিশন নেয়, অপরাধ করে। স্টেট অফ নেচার কি বলছেন? স্টেট অফ নেচারে হবস বলছেন যে সেখানে ওয়ার অফ অল এগেনস্ট অল, প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের যুদ্ধ চলছে। লক সেখানে কেউ কারোর, সেখানে মস্তান নাই চলছে। লক কি বললেন? লক বললেন যে না, এখানে এই এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকে সাহায্য করছে, যেখানে সব কিছু ভালো, সুন্দর জীবনযাপন করছে। সমস্যাটা হচ্ছে কোনো রাষ্ট্র বা কেন্দ্রীয় এমন ক্ষমতাশালী নেই যে আমাদের এই ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ আইন নেই, শাসন নেই, বিচার নেই, এবং মানুষের মধ্যে ব্যক্তিগতভাবে একটা আবেগ রয়েছে যেটা কিন্তু ক্ষতিকর, যে কারণেই তিনি সোশ্যাল কন্ট্রাক্টের ধারণা দিচ্ছেন। হবস বললেন সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে ব্যক্তির মধ্যে, সোভারেন বা লেবিয়াথান বা রাষ্ট্র বা সরকার তার পার্ট নয়, ব্যক্তির মধ্যে হলো হয়ে ক্ষমতাটা লেবিয়াথানের হাতে দিয়ে দেওয়া হলো। লক কি বলছেন? লক বলছেন চুক্তিটা হচ্ছে দুভাগে। প্রথম ভাগে যুক্তি হচ্ছে মানুষের মধ্যে মানুষের, তার ফলে তৈরি হচ্ছে নাগরিক সমাজের। নাগরিক সমাজ অর্থাৎ নাগরিক সমাজ এবং প্রত্যেকটা ব্যক্তি তাদের সঙ্গে যুক্ত হচ্ছে রাষ্ট্রের। দ্বিতীয় চুক্তিটা, তার ফলে তৈরি হচ্ছে সরকার, অর্থাৎ মানুষ ওই সীমিত সরকারকে অধিকার দিল, আমার জীবন সম্পত্তি অধিকার তুমি দেখবে, জীবন স্বাধীনতা সম্পত্তির অধিকার তুমি দেখবে, আমি তোমাকে সেই জন্য আমাকে শাসন করার সীমিত ক্ষমতা দিলাম। যখনই তুমি এটা রক্ষা করতে ব্যর্থ হবে, তখনই তোমার বিরুদ্ধে বিপ্লব করে তোমাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। এইগুলো লকের ধারণা। সোভারেনিটির ধারণা দেখি। লক বলছেন যে সেই ব্যক্তিই সোভারেন যারাতে ক্ষমতা দিলাম, যে চুক্তির পার্ট না, তার কোনো দায়বদ্ধতা নেই। তার দায়বদ্ধতার হবস অন্যভাবে ব্যাখ্যা করছেন। তার দায়বদ্ধতা হচ্ছে মানুষের যে অধিকার যেগুলো ছিল, যেগুলো তিনি ব্যাখ্যা করেছেন, বারবার ব্যাখ্যা করেছি, সেগুলোকে রক্ষা করা। আর লকের কাজ কি? লকের বক্তব্য হচ্ছে সোভারেনিটি এমন, যেখানে তার রাষ্ট্রের কাজ হচ্ছে, সোভারেনিটির কাজ হচ্ছে ওই তিনটে জিনিসকে রক্ষা করা: জীবন, স্বাধীনতা, সম্পত্তি। আর মানুষের অধিকার কি? মানুষের অধিকার হচ্ছে ওই ততক্ষণ পর্যন্ত ওই সরকারকে টিকিয়ে রাখা, যতক্ষণ পর্যন্ত ওই অধিকারকে তিনি বৈধতা দেবেন। যখনই সেইগুলো ব্যর্থ হবে সরকার, তখনই সেই সরকারের বিরুদ্ধে বিপ্লব করে সেই সরকারকে নিষ্কাশন করার ক্ষমতা মানুষের রয়েছে। ইন্ডিভিজুয়াল লিবার্টি সম্পর্কে কি বলছেন? ইন্ডিভিজুয়াল লিবার্টি বলতে ব্যক্তিগত স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কে হাউস বলছেন যে সোভারেনের আন্ডারে থাকলে তুমি সব দিক দিয়ে স্বাধীন। তোমার অধিকার কী ছিল, তোমার চাহিদা কী ছিল? ব্যক্তির চাহিদা হাউসের জীবনে তিনটে ছিল। একটা ছিল যে তোমাকে প্রথমত হচ্ছে তোমার আত্মরক্ষা করতে হবে, দ্বিতীয় হচ্ছে তোমাকে একটা শান্তিপূর্ণ জীবন দিতে হবে, তৃতীয় হচ্ছে তোমাকে একটা এই রাষ্ট্রের স্থায়িত্ব বজায় রাখতে হবে। এটা তুমি সার্বভৌমের মধ্যে থাকলেই পাবে, তার বাইরে তুমি আর কোনো কথা কিন্তু তিনি বলছেন না। ব্যক্তির লিবার্টি সম্পর্কে তিনি কোনো ধারণাই দিচ্ছেন না। লক উপর দিকে, লক বলছেন ব্যক্তি যা স্বাধীনতা যা চায় করতে পারে, রিজনেবল রেস্ট্রিকশন অবশ্যই রয়েছে, আবার বলছি, কিন্তু তিনি ইন্ডিভিজুয়াল লিবার্টি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে। তার গুরুত্বটা এতটাই যে তিনি বলছেন যে সম্পত্তির অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সম্পত্তি না থাকলে মানুষ দাসে পরিণত হবে, মানুষের জীবনের স্বাধীনতার কোনো গুরুত্বই থাকবে না। এইভাবে ইন্ডিভিজুয়াল লিবার্টিকে ব্যাখ্যা করলেন দুজন। এবার ভ্যালু অফ থিওরি, প্রত্যেকের গুরুত্বকে আমরা ব্যাখ্যা করেছি বিষয়ে, এখানে আর শর্টে ব্যাখ্যা করার কিছু নেই, আমরা তার প্রত্যেকটা ধারণাই তার গুরুত্ব। অর্থাৎ হবসের ক্ষেত্রে যেমন তার এই যে হিউম্যান নেচার, স্টেট অফ নেচার, সার্বভৌম, লিবার্টির কথা বললাম, এছাড়াও তার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী কেন অ্যাবসোলিউটিজম ছিল সেগুলো ব্যাখ্যা করেছি। লকের ক্ষেত্রে তার যে সম্পত্তি কেন গুরুত্বপূর্ণ সেগুলো ব্যাখ্যা করেছি, তাবলা রাজার ধারণা ব্যাখ্যা করেছি, এবং অন্যান্য ধারণাগুলো আমরা কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো এইভাবে জিনিসটা মনে রাখবে, এবং নোটসটা যদি পড়ো বেশি তাহলে মনে থাকবে, তাহলে বুঝতে পারবে, পরের দিন বলতে পারবে, না হলে আবার আমি ব্যর্থ বললাম। কি কিছু বোঝা গেল? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বোঝা কি গেল না গেল না?
কোথায় সমস্যা হয়েছে বলো, যদি কোনো বুঝতে সমস্যা হয় খনা দিই। না না, বোঝা গেছে। তোমরা সবাই বুঝতে পারছো কিন্তু বলছো না কেন, এটাই আমার দুঃখ। বলতে হবে তো। আর কোশ্চেনগুলো সলভ করো, আগের দিন একটা সলভ না হলে আজকের কোশ্চেন আর দেবো না। কোশ্চেন আগে সলভ করো, কোশ্চেন সব রেডি আছে, তো আগের দিন একটা সলভ করো, তারপর আজকে কোশ্চেন দেবো, তার উত্তরে দিইনি, উত্তরে দেবো, এইভাবে করতে হবে। কন্টিনিউ করো, বুঝলে? পরীক্ষা কিন্তু হবে, পরীক্ষা হবে, খুব শিগগিরই হবে। ধরে নিতে পারো 27-এর প্রথম দিকেই পরীক্ষা হবে, 27 মার্চের মধ্যে পরীক্ষা হবে বলে আমার ধারণা। ফলে পড়াশোনাটা করো, ভালো করে করো। আর কোথাও বুঝতে সমস্যা হলে বলো, আমি খুশি হব যদি বলো যে বুঝতে পারিনি, কিন্তু না বললে খুব খুশি হব। কেউ কি কিছু বলবে? কিছু অ্যাড করতে চাও, কোনো মতামত, আরও কিছু বুঝতে চাও, কিছু বলতে চাও, অ্যাড করতে চাও, আমি কিছু ভুল বলেছি সেটাও বলতে চাও, কোনো সমস্যা রয়েছে বলো, বলো, কিছু বলো শুনি। কেউ কিছু বলতে চাও কিনা? জুলেখা কিছু আছে? না, বলার নেই। ক্ষমা দিও না না। না। তাহলে শেষ করে দেবো আজকে ক্লাস এখানেই।